আমরা আলোচনা করব ক্লাস টেস্ট 11 এর সলিউশন। জি স্যার, সব প্রতিটা ঠিক আছে। প্রতিটা ক্লাস টেস্টেরই সলিউশন আলোচনা করব আমি। ঈদের আগে একটি ক্লাস রাখার কথা ছিল, সেটা আজকে রাখছি। সিপিসিটা আমরা একটু পরে শুরু করব। আগে যে ক্লাস টেস্ট গুলো হয়েছে, অনেকের রেজাল্ট আশা অনুরূপ হয়নি, মানে ভালো হয়নি এক কথায়। রেজাল্ট ভালো আমারও হয়নি একটু কারণ কি? ভালো হয়নি, কিন্তু স্যার হ্যাঁ, আমার প্রস্তুতি একেবারেই ভালো ছিল না। সেই জায়গা থেকে আমি সন্তুষ্ট। পরীক্ষার রেজাল্ট ভালো হয়নি, কিন্তু প্রস্তুতি খারাপ থাকা পরেও আমি পরীক্ষাগুলোর মার্কস র‍্যাংকিং এ আছে, এতেই সন্তুষ্ট। না, তাহলে প্রস্তুতি না থেকেও যদি আপনার র্যাঙ্কিং এ থাকে, তাহলে যারা অন্যরা পরীক্ষা দিয়েছে কি ধরে নিব? তাদেরও প্রস্তুতি নেই, অথবা তারা বুঝতে পারছে না এখন কার কি সমস্যা, এইটা একটু আলোচনা করার বিষয়। আর যদি একটু হার্ড প্রশ্ন করলেই ধরতে না পারেন আপনারা, তাহলেই তো বিপদ। তবে হ্যাঁ, ধীরে 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 প্র্যাকটিস করতে করতে আপনাদের একটা জায়গায় যেতে হবে যখন আর এই প্রবলেম গুলো আপনার হবে না। রিটেনের প্রবলেমেটিক প্রশ্ন হোক আর এমসিকিউ এর যেগুলো একটু ঘুরিয়ে পেঁচিয়ে দিচ্ছি নতুন প্রশ্ন, বা অনেকে আপনার মনে করতে পারেন আউট অফ সিলেবাস, তো যেমনই প্রশ্ন হোক না কেন, অনেক চিন্তা ভাবনা করে প্রশ্ন সেট করছি। একটা প্রশ্ন তৈরি করতে অনেক সময় 3-4 ঘন্টা, বা 50 নম্বরের প্রশ্ন করতে গেলে আমি 10 ঘন্টার মতো সময় ব্যয় করছি। এমনি তো আর প্রশ্নগুলো আসছে না। তো স্যার এই একটা কথা কারণে বলি। বলেন। স্যার আপনি যেভাবে প্রশ্ন করছেন বার কাউন্সিল এত কঠিন করে না। সত্যি স্যার, আপনি প্রশ্ন কঠিন। করলে বেশি স্টুডেন্ট ফেল করবে। তো আল্লাহ মাফ প্রশ্নগুলো, করুন। হ্যাঁ, প্রশ্নগুলো কঠিন করছি এই কারণেই যেন কঠিন প্রশ্ন ফেস করলে আপনার বার কাউন্সিলের সহজ প্রশ্ন আর আপনার সমস্যা না হয়। তো বার কাউন্সিল এরকম কঠিন প্রশ্নই করবে। বার কাউন্সিল যেহেতু একটু জটিল করে প্রশ্ন করছে, সেই ধারাবাহিকতাকে ফলো করেই বার কাউন্সিলের প্রশ্নের আলোকেই কিন্তু আমি প্রশ্ন তৈরি করছি। আপনার মনে হচ্ছে নতুন, এই কারণে কঠিন মনে হচ্ছে আমারটাও। মানে আগের বছরের তুলনায় কঠিন বলতে পারেন, কারণ আগের বছর অনেক কমন দিতাম, এত পেঁচাতাম না। তো আমি আপনাদেরকে কথা বলার সুযোগ দিব, তার আগে আমি একটু আলোচনা করে নিই। 11, 12, 13 আলোচনা করার বিষয়, আহ, আলোচনা করার কথা আছে আজকে। মানে এসআর অ্যাক্টের 3টা ক্লাস টেস্ট হয়েছে, সেই 3টাই 1 থেকে ধারা 18 পর্যন্ত এটা আলোচনা। তো প্রথমে যে প্রশ্ন আছে, এই প্রশ্নটা হচ্ছে, এসআর অ্যাক্ট ড্যাশ সম্পত্তির বিষয়ে প্রতিকার প্রদান করে। কোন ধরনের সম্পত্তির বিষয়ে প্রতিকার প্রদান করে? দেখেন, স্থাবর, ইমুভেবল, অস্থাবর, মুভেবল, এই দুইটা বিষয়ে তো আমরা দেখতেই পাই। 8 এবং 9 ধারাতে স্থাবর আছে, 10-11 ধারাতে অস্থাবর আছে। আর বুদ্ধিভিত্তিক, বুদ্ধিভিত্তিক বলতে ইন্টেলেকচুয়াল প্রপার্টি যেগুলো আছে, বুদ্ধিভিত্তিক সম্পত্তি বিষয়ে বার কাউন্সিল কিন্তু, সরি, এছাড়া কিন্তু প্রতিকার প্রদান করে। কেউ কি একটু উদাহরণ দিতে পারবেন যে কত ধারায় বুদ্ধিভিত্তিক প্রতিকার পাচ্ছি বুদ্ধিভিত্তিক সম্পত্তি বিষয়ে? কেউ বলতে পারবেন? এটার উত্তর কিন্তু হবে সবগুলো। এর উত্তর হবে গ, সবগুলো। তাহলে ক, খ যে সঠিক সেটা বুঝতে পারছি। ক, খ সঠিক, এখন গ। একজনও লাইনে নেই দেখছি। আচ্ছা, রাজ্জাক ভাই লাইনে আসবেন। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দেখেন, এই 1 নম্বর প্রশ্নের উত্তর আপনার হয়েছে? না স্যার, কোনটা দিয়েছিলেন আপনি? আমি মনে হয় এইটা স্থাবর দিয়েছি স্যার। স্থাবর দিয়েছি। তো আপনি 8 এবং 9 ধারায় স্থাবর আছে, 10-11 ধারায় অস্থাবর শব্দটা স্পষ্ট ভাবে বলা আছে, আছে না? জি স্যার। তাহলে যদি দুইটা সঠিক হয়, তাহলে আমি হয় এটা এখানে আপনার ওই ওই হিসেবে হিসেব করছি যে
অস্থাবর ক্ষতিপূরণ প্রতিকার দেওয়া তার মানে স্থাবর হইতে পারে নাকি এটাই। হ্যাঁ, তো দেখেন ক এবং খ দুইটা সঠিক মনে হচ্ছে। যদি দুইটা সঠিক হয় শুধু আপনার তাহলে এই সবগুলো বুদ্ধিভিত্তিক দিয়েই সমস্যাটা মেইন হয়েছে। না। এখানে তারপর একটা টেকনিক আছে। আচ্ছা, শিবলি ভাই কি যেন বলতে চাচ্ছেন? শিবলি ভাই লাইন আসেন। যে এটা বুদ্ধিভিত্তিক সম্পত্তি এক ধরনের, যেহেতু মানুষের একটা অধিকারগত বিষয়, একটা অ্যাসেট যেহেতু ইন্টেলেকচুয়াল প্রপার্টি, কাজে এটাকে সম্পত্তির বিষয়ে আওতাভুক্ত করা যাবে। এটা হয়তো অস্থাবর সম্পত্তি হবে। তো আমি এটা উত্তরটা সঠিক দিয়েছি, সবগুলোই দিয়েছি, ঘ দিয়েছি আমি। এটাই। না, আমি বলছি বুদ্ধিভিত্তিক একটা সম্পত্তির উদাহরণ দেন, এটা আমি জানতে চেয়েছিলাম। এটা হচ্ছে আপনার আমি হতে পারে পেটেন্ট বা কপিরাইট বিষয়ক, যেগুলো আমার একটা কবিতা হতে পারে, আমার একটা লেখা বই, হ্যাঁ, বই হয়তো কবিতা। বুদ্ধিভিত্তিক সম্পত্তি। হ্যাঁ, জি জি। তাহলে এটা সাহিত্যকর্ম, এক কথায় যে কোনো সাহিত্যকর্ম। আমি জি আপনাদের টিউশনি করাচ্ছি, হ্যাঁ, অনলাইন টিউশনি করাচ্ছি, আমি টিচার হিসেবে আপনাদের সেবা বা সার্ভিস দিচ্ছি, এটা একটা বুদ্ধিভিত্তিক ইন্টেলেকচুয়াল প্রপার্টি। এটা আমার, আমি যে ভিডিওগুলো রেডি করছি এবং আপলোড করছি ইউটিউবে, সেটা আমার কিন্তু ইন্টেলেকচুয়াল প্রপার্টি। কে যে কেউ চাইলে কিন্তু সেটা কপি করতে পারবে না, ঠিক আছে? তো এগুলোর জি। বিষয়ে সুনির্দিষ্ট প্রতিকার আইন কত ধারা মতে রিমেডি দিচ্ছে, প্রতিকার দিচ্ছে? কোন ধারায় আছে বুদ্ধিভিত্তিক সম্পত্তির বিষয়ে কথা? মনে করেন আমি এই মুহূর্তে একটা এমসিকিউ প্রশ্ন আমি আপনাদের ধরছি, যে এসআর অ্যাক্ট বা দা স্পেসিফিক রিলিফ অ্যাক্ট 1877 এর কোন ধারায় ইন্টেলেকচুয়াল প্রপার্টি বা বুদ্ধিভিত্তিক সম্পত্তির প্রতিকারের বিষয়ে আলোচনা করা হয়েছে? যে কয়েকটা অপশন দিলাম, অপশন ছাড়া এবার উত্তর দেন। কোন ধারায় আছে ইন্টেলেকচুয়াল প্রপার্টির বিষয়ে? আপনারা 13 জন কি 12 জন লাইনে আছেন, এই ক্লাসে আছেন। আপনাদের কারো মাথায় এটা আসছে না যে এছাড়া কোন ধারায় ইন্টেলেকচুয়াল প্রপার্টি বিষয়ে প্রতিকার এটা দিয়ে দশ থাকে? এগারো ধারা হতে পারে, 10-11, যেহেতু অস্থাবর সম্পত্তি বিষয়ে, যে 10-11 ধারায় হতে পারে, আমার মতামত আর কি এটা। 12 ধারায় নাই? জাস্ট, জি, সেটা হ্যাঁ 12 ধারায় আছে, 12 ধারায় আছে, দিল দিলরুবা আপু লাইনে আসেন। 12 ধারায় আছে। স্যার বলেন। স্যার আমি তো মনে করতেছি 54 ধারায় আছে। কি আছে 54 ধারায়, বলেন। স্যার 54 ধারায় তো যে ট্রেডমার্ক সম্পত্তি হিসেবে গণ্য হবে এই কথাটা আছে। হ্যাঁ, এটা আছে, হ্যাঁ। জি স্যার। আপনার 12 ধারায় যদি একটা বিষয় চুক্তি হয়, কেউ গান জি স্যার। গাইতে চাইলো আর গান গাইলো না, তাহলে 12 ধারায় সেটা একটা ইন্টেলেকচুয়াল প্রপার্টি বিষয়ে চুক্তি হচ্ছে না? গান গাওয়ার কথাটা, গান গাওয়ার যে বিষয়, ব্যক্তিগত একটা যোগ্যতা, বা কেউ ছবি আঁকতে চাইলো, বা কেউ একজন ছবি বিক্রি করতে চাইলো, একটা একটা ফটো বা ছবি শিল্পকর্ম সেটা অস্থাবর সম্পত্তি প্লাস ইন্টেলেকচুয়াল প্রপার্টিও বটে। তো এগুলো 12 ধারায় আছে না? যে কোনো জি রেয়ার কোনো স্যার। কিছু যদি হয়, তাহলে কেউ গান গায়, কেউ যদি শিল্পী হয়, কেউ যদি লেখক হয়, কেউ যদি কবি হয়, তার যে শিল্পকর্ম প্রতিটাই কি ইন্টেলেকচুয়াল প্রপার্টি। এবার বোঝা যাচ্ছে এবার? এবার বোঝা যাচ্ছে? জি জি বলে। আচ্ছা, তো এই কারণে তিনটাই সঠিক হবে, অতএব ঘ উত্তর সবগুলো সঠিক। আচ্ছা, এরপর প্রশ্ন, আপনারা যারা লাইনে থাকবেন একটু নয়েজ বন্ধ করে লাইনে থাকার চেষ্টা করবেন। শিবলি ভাইকে মিউট করে দিলাম, আপনার ওখানে শব্দ হচ্ছে। দিলরুবা আপুর ওখান থেকে শব্দ আসছে। দিলরুবা আপু ওখান থেকে শব্দ আসছে। আচ্ছা,
2 নম্বর প্রশ্ন হচ্ছে, এ বি এর একটি মোটর সাইকেল ব্যবহার করে মাদকদ্রব্য বহনকালে পুলিশ কর্তৃক এ আটক হয় এবং মাদকদ্রব্য সহ মোটর সাইকেলটি জব্দ করা হয়। তাহলে মোটর সাইকেল আরেকজনার, কিন্তু ধরা পড়লে আরেকজন। বি দেওয়ানি আদালতে এসআর অ্যাক্টের 10 ধারা বিধান মতে মোকদ্দমা রুজু করে মোটরসাইকেলটি পুনরুদ্ধার করতে চায়। এখানে পুলিশ কেস হয়ে গেছে, ফৌজদারি মামলা হয়ে গেছে। পুলিশ সেটা কোথায় রেখেছে? কাস্টডিতে রেখেছে, মালখানায় রেখেছে। তো এইটা ফৌজদারি আদালতের বিষয়, এইটা আর সিভিল কোর্টে কোনোভাবেই সম্ভব না। তো উক্ত মোকদ্দমা বিবাদী কে বা কারা হবেন? এখানে এ কে বিবাদী করলে লাভ হবে না, মামলা চলবে না, কারণ তার কাছে নাই। পুলিশকে করে লাভ নাই, কারণ পুলিশ তার দায়িত্ব করেছে। উভয় দুইজনই হবে না। এখানে এমন মোকদ্দমা রক্ষণীয় নয়, রক্ষণীয় নয় মানে চলবে না, মামলা ফেল করবে। যখন এই বর্ণনা মামলার মধ্যে দেওয়া হবে, মামলাটা আমলে গ্রহণ করা হবে না, কারণ এখানে ফৌজদারি ম্যাটার্স হয়ে গেছে। যখন ফৌজদারি ম্যাটার্স হয়ে যাবে, ফৌজদারি কেস হলে সেইটা আপনার পুলিশের কাছে থাকবে, মানে এটা কাস্টডিতে আছে, মালখানায় আছে। তাহলে উত্তর হবে এখানে ঘ। আগেরটার উত্তর ঘ ছিল বেসিক্স থেকে, এবার উত্তর ঘ। এটা ধারা 7-এ। কেউ বলতে পারবেন এটা ধারা 7-এর কেন রেফারেন্স দিলাম আমি? তথ্যসূত্র ধারা 7 কেন? শিবলি ভাই বলেন। এখানে সালধারা বলা হয়েছে ফৌজদারি কোনো কার্যক্রমের কোনো আহ, বিষয়ে আহ, মানে সিভিল এসআর একটা প্রতিকার চাওয়া যাবে না, এটাই হচ্ছে বিষয়। এটা যে ম্যাচ করছে সেটা কি বুঝতে পারছেন? জি জি, বোঝা গেছে। আচ্ছা। যেহেতু দণ্ডমূলক আইন কার্যকর করার বিষয় আছে এখানে, হুম। দণ্ডমূলক আইনের কারণ সঙ্গে জড়িত একটা এখানে বিষয়। এখানে যদি মোটরসাইকেলটা উদ্ধার করা হয়, সেই ক্ষেত্রে কাকে বিবাদী করবে, এটাই তো একটা বড় প্রশ্ন হয়ে যাচ্ছে। আচ্ছা, পুলিশকে বিবাদী করলো কারণ পুলিশের কাছে আছে, কারণ পুলিশ তো তার দায়িত্ব পালন করেছে, আর এইটা আসলে কোর্টের দায়িত্বে কাস্টডিতে আছে। এইটা ফৌজদারি আদালতে সিআরপিসির 516 গ ধারা মতে, 516 খ ধারা মতে আপনার দরখাস্ত করে জিম্মা নিতে হবে, তাহলে এটা পাওয়া যাবে। তাহলে ফৌজদারি আদালতকে দেওয়ানি আদালত কি করতে পারবে না, কোনো নির্দেশনা দিতে পারবে না এই কারণে। জি। পরের প্রশ্ন দেখেন, এসআর অ্যাক্ট এর কোন ধারায় চুক্তির আংশিক বলবৎ করা যায়? এটা 15 ধারায় যদি আমরা দেখি, তাহলে আংশিক বলবৎ বা পার্ট পারফরমেন্সের কথা বলা হয়েছে, অন্য কোথাও বলা হয়নি। অতএব ধারা আপনার মুখস্থ করতে হবে, এটার বোঝার কিছু নাই। হ্যাঁ, বোঝার আছে যে চুক্তির আংশিক বলবৎ করা যায়। চুক্তি বলবৎ, এই যে টপিকটা আপনার সাথে কত ধারার ম্যাচ করছে, এটা আপনাকে মনে করতে হবে, এটা মুখস্থ করতে হবে কত ধারায় আছে। তারপরে বেদখলের 6 মাস অতিবাহিত হয়ে গেলে এসআর অ্যাক্ট এর কোন ধারায় মোকদ্দমা রুজু করা যায় না? এটা সহজে একটা বিষয়, কারণ এটা 9 ধারা, তামাদের মেয়াদ 6 মাস, তাই এখানে উত্তর হবে 9 ধারা। দেখেন উত্তর খ, 9 ধারা। এখানে একটা বেসিক্স থেকে প্রশ্ন করেছি। ইন কেসেস অফ স্পেসিফিক পারফরমেন্স অফ এ কন্ট্রাক্ট, the right of the parties are governed by the principle of law and equity. উত্তর হবে ল অ্যান্ড ইকুইটি। এসআর অ্যাক্ট দুইটা বিষয়ের উপরে নির্ভরশীল, একটা ইকুইটি থেকে কিন্তু এটা উদ্ভব হয়েছে, কিন্তু এটা আইনও আছে। তাহলে আইন আর ইকুইটির কম্বিনেশন, ল অ্যান্ড ইকুইটি, ল অর ইকুইটি দিলে ভুল হয়ে যাবে। এটা এই মুহূর্তে এখন পর্যন্ত কেউ বুঝতে পারেননি, সে হাত উত্তোলন করবেন, আর একটু ব্যাখ্যা দিয়ে দেব। 5 নম্বর প্রশ্ন, এসআর অ্যাক্টের বিষয় যে কন্ট্রাক্ট, একটা কন্ট্রাক্ট ল এবং ইকুইটির মাধ্যমে বলবৎ করা যায়। এইটা ল অথবা ইকুইটি, বা শুধু ল বা শুধু ইকুইটি হবে না। মানে এই উত্তর নিয়ে কারো যদি সংশয় থাকে হাত উত্তোলন করেন, আমি আরো বুঝিয়ে দিচ্ছি। আচ্ছা, আশা করি কারো সংশয় নেই।
হয়তোবা বুঝতে পেরেছেন। আরেকটু তবুও বলে দিই, মনে করেন একটা যখন কন্ট্রাক্ট করা হয়, এইটা আদালত বলবৎ করবে কিনা 12 ধারা অনুসারে, বা 21 ধারা অনুসারে এটা রিজেক্ট করবে কিনা, বা ক্ষতিপূরণ দিবে কিনা, বা 12 থেকে 30 ধারা পর্যন্ত যতগুলো সেকশন আছে এগুলোর মধ্যে পড়বে বিষয়টা। এখানে দেখেন আইনও আছে, সেকশন আছে। সেকশন মানে ল আছে, আর ইকুইটি মানে এখানে আদালতের যেহেতু বিবেচনাধীন ক্ষমতা, অতএব ইকুইটি। ইকুইটি কোথা থেকে আসবে? বিবেক থেকে আসবে। ন্যায় বিচারের স্বার্থে আদালত ইকুইটি ব্যবহার করে। আর ইকুইটি বিবেচনামূলক যেহেতু ক্ষমতা, অতএব ইকুইটির সাথে এখানে রিলেশন আছে। এসআর অ্যাক্টের 8 ধারায় মোকদ্দমা রুজুর অন্যতম শর্ত নয় কোনটি? মোকদ্দমা রুজুর অন্যতম শর্ত নয়, দেখেন, সম্পত্তিটি অবশ্যই স্থাবর হতে হবে। 8 ধারা স্থাবর সম্পত্তি পুনরুদ্ধারের টাইটেল অর্থাৎ সত্য প্রমাণ করতে হবে, এবং দখলে ছিলাম 12 বছরের মধ্যে, এখন পর্যন্ত তামাদি হয়নি, 12 বছরের মধ্যে আছে, এবং আমাকে জোর করে বেদখল করা হয়েছে। এরকম যদি সিচুয়েশন হয়, তাহলে 8 ধারায় মামলা করতে হবে। তো এইটা অন্যতম শর্ত নয় কোনটি, এখানে নয় শব্দটা আছে, এই নয় শব্দটা দিয়ে আপনাদের মাথাটা একটু পেঁচানো হয়েছে। সম্পত্তিটি অবশ্যই স্থাবর হতে হবে, তার মানে এটা একটা শর্ত, এটা উত্তর হচ্ছে না। সম্পত্তিটির দখল বিবাদীর নিয়ন্ত্রণে থাকতে হবে, হ্যাঁ, এই মুহূর্তে বিবাদীর কাছে আছে বলেই তো 8 ধারায় মামলা করার দরকার হচ্ছে, এটাও শর্ত, অতএব এটা উত্তর না। সম্পত্তিটি বাদীর সত্ত্বাধীনে থাকতে হবে, হ্যাঁ, সত্ত্বাধীনে বলতে বাদীর টাইটেল থাকতে হবে। এখানে সত্ত্বাধীনে বলতে মানে এটা মালিকানা কার? বাদীর। মালিকানা বাদীর, এটাও তাহলে কি অন্যতম শর্ত? তাহলে ক, খ, ঘ, এই চারটাই হচ্ছে শর্ত 8 ধারায় মামলা করার। এখানে নয় বলেছে, তার মানে ডেফিনেটলি গ উত্তর হবে। সম্পত্তিটি বাদীর সত্ত্বাধীনে, বিবাদীর সত্ত্বাধীনে থাকতে হবে। সত্ত্বাধীনে বলতে মালিক, বিবাদী যদি মালিক হয় তাহলে 8 ধারায় মামলা করে কি আর লাভ হবে? কেউ যদি আপনার কাছে আসে, আপনি অ্যাডভোকেট হয়ে গেলেন, যেমন আমার কাছে যদি কেউ আসে, 8 ধারায় মামলা করবে কিন্তু এর মালিকানাই নাই, তাহলে তো 8 ধারায় মামলা করে লাভ হবে না, অতএব শর্ত পূরণ হবে না। তাই 8 ধারা মতে এইটার সত্ত্ব থাকতে হবে বাদীর, দখলে থাকতে হবে বিবাদীকে, বা নিয়ন্ত্রণে থাকতে হবে। আশা করি এটা বুঝতে পেরেছেন। এটা নিয়ে কারো প্রশ্ন থাকলে হাত উত্তোলন করবেন। আমি এটা নিয়ে প্রশ্ন থাকলে হাত উত্তোলন করবেন, এই শব্দগুলো আর ইউজ করব না। আমি পড়িয়ে যাচ্ছি, কারো যদি মানে মোর ইনফরমেশন বা আরো ব্যাখ্যা দরকার, মোর এক্সপ্লেনেশন দরকার, হাত উত্তোলন করে প্রশ্ন করবেন, বা চ্যাট অপশনে গিয়ে প্রশ্ন করবেন। 7 নম্বর প্রশ্ন, এসআর অ্যাক্টের অধীন কোন বিষয়ে সুনির্দিষ্ট প্রতিকার পাওয়া যায়? সুনির্দিষ্ট প্রতিকার কোন বিষয়ে পাওয়া যায়? এখানে আপনাদের 5 এবং 7 দুইটা ধারা, গ উত্তর। ইন্ডিভিজুয়াল সিভিল রাইটস, শুধুমাত্র কোনো ব্যক্তির দেওয়ানি যে অধিকার সে বিষয়ে প্রতিকার পাওয়া যায়। এখানে সিভিল লস, সরি ক্রিমিনাল লস, ক্রিমিনাল ল বিষয়তে পাওয়া যাবে না, এছাড়া একটার সাথে ক্রিমিনাল ল এর কানেকশনই নাই। সিভিল লস সবগুলো সঠিক যদি দিয়ে দিই, তাহলে তো আবার ক্রিমিনাল লস এসে ঝামেলা করবে, এই কারণে সবগুলো সঠিক হবে না। সিভিল লস আর ইন্ডিভিজুয়াল সিভিল রাইটস এর মধ্যে এখানে কি আছে, কনফিউশন তৈরি হবে আপনাদের উত্তর করতে গিয়ে। এখন যদি একটু বুদ্ধিটা বের করেন তাহলে আসবে। দেখেন, অধিকার বিষয়ে সুনির্দিষ্ট প্রতিকার আইন কাজ করে। সিভিল লস বলতে পারিবারিক মামলা, এটাও সিভিল ল। তারপরে অন্যান্য যে মামলাগুলো আছে, এসআর অ্যাক্টের বাইরেও তো সিভিল মামলা আছে অনেক, তো সেগুলো যদি, যেমন অর্থ মামলা, মানি সুট, এটা সিভিল ল রিলেটেড মামলা। তো তারপরে অন্যান্য যে মামলাগুলো আছে, যেমন কেউ যদি গার্ডিয়ানশিপের মামলা করে, সেইটা একটা সিভিল নেচারের মামলা। কেউ যদি সাকসেশনের মামলা করে, এটা সিভিল নেচারের মামলা। তাহলে এসআর অ্যাক্ট কি সেগুলো নিয়ে কথা বলতে পারে? পারে না। এসআর অ্যাক্ট শুধুমাত্র কোনো ব্যক্তির সিভিল রাইটস অর্থাৎ ইন্ডিভিজুয়াল সিভিল রাইট নিয়ে কথা বলে, কোনো একক ব্যক্তির বা যৌথ কোনো ব্যক্তির, তার মানে এখানে ব্যক্তিদের বিষয় আছে, মানে ওভারঅল সব সিভিল ল নিয়ে কথা বলতে পারে না এসআর অ্যাক্ট। আশা করি বুঝতে পেরেছেন।
এসআর অ্যাক্টের 12 ধারার বিধান মতে কোনটি সঠিক? টর্ট রিলেটেড যে বিষয়গুলো সেইগুলো কিন্তু সিভিল ল। ধন্যবাদ শিবলি ভাই। তো টর্ট বিষয়ে কিন্তু এসআর অ্যাক্ট কাজ করতে পারবে না। এসআর অ্যাক্টে সুনির্দিষ্ট করে বলে দেওয়া আছে, 5 ধারায় বলে দেওয়া আছে 5টি রেমিডি দিবে। 5 ধারায় 5টি রেমিডি দিবে। তাহলে এখানে আমি 5 আর 7 কেন উত্তর করলাম, কেউ বলতে পারবেন? এখানে এই প্রশ্নের উত্তর করতে হলে আমার 5 ধারা লাগবে এবং 7 ধারা কেন লাগবে, কেউ কি ব্যাখ্যা দিতে পারবেন এটা? হাত উত্তোলন করেন। হ্যাঁ, রনি আপু বলেন। স্যার, এখানে তো 5 ধারায় আমরা প্রথমত দেখতে পারি যে হচ্ছে সুনির্দিষ্ট প্রতিকার আমাদের কি কি বিষয়ে রেমেডি দিচ্ছে, আর 7 ধারায় সুস্পষ্টভাবে বলছে ক্রিমিনাল বিষয় বা ফৌজদারি বিষয়ে আমাদের কোনো রেমেডি দেবে না। তো ক্রিমিনাল ল আগেই চলে গেল। আর এটা 7 ধারার ব্যাখ্যা, আর 5 ধারায় আমরা কি কিভাবে পাচ্ছি সেটার ব্যাখ্যা। এই জন্য 2টা ধারা তার এখানে তার মানে আসতেছে। তার মানে সাত সাত ধারা দিয়ে আমি ক অপশনটাকে ডিলিট করতে পারছি, তাই তো? জি স্যার। জি। ক্রিমিনাল লস এটা বাদ দেওয়ার জন্য 7 ধারা আমাদের হেল্প করছে। আর অন্যান্য গুলোর মধ্যে 5 ধারা কি কি দিচ্ছে, স্পেসিফিক রিলিফ সেটা অ্যাক্ট, চিন্তা করলে আমরা সেইটাই একদম স্পেসিফিক ভাবে আমরা গতে উত্তরটা দিতে পারবো। গড় দিতে পারছি। সিভিল ল সবগুলো ম্যাটার নিয়ে কথা বলতে পারে না এসআর অ্যাক্ট, মানে শুট এসআর অ্যাক্টে করা হ্যাঁ। যায় না, হ্যাঁ, আর নির্দিষ্ট অন্য কিছু করে যে করা দিল যায় না। সেটা হচ্ছে 5 ধারার বিষয়। হ্যাঁ, তো এখানে সিভিল ল বলতে কিন্তু ব্যাপক একটা বিষয়। তো ওই ব্যাপক বিষয়কে গ এসে মানে সংক্ষিপ্ত করে দিচ্ছে, এবং যেটা আমরা 5 ধারা মতে অনুভব করতে পারি। যদিও ডিরেক্ট এখানে বোঝা যাচ্ছে না ইংলিশ টার্ম দেওয়ার কারণে, কিন্তু বলা যায় না ইংলিশ টার্ম ইউজ করতে পারে। ইংলিশ ব্যবহার করলে যদি আপনি এই যে এখন বুঝে গেলেন, বাংলা দিয়ে যদি প্রশ্নটা আসে, এই সেম প্রশ্ন আসলো, অপশনগুলো বাংলায় দিল, আশা করি আপনারা উত্তর করতে পারবেন। 12 ধারার বিধান মতে কোনটি সঠিক? এখানে দেখেন স্থাবর সম্পত্তি সম্পর্কিত চুক্তি সুনির্দিষ্টভাবে বলবৎ। তাহলে স্থাবর সম্পত্তি এটা তো 8 ধারার বিষয় হলো না। তারপরে খ নম্বর, স্থাবর সম্পত্তি সম্পর্কিত চুক্তি সুনির্দিষ্টভাবে বলবৎযোগ্য নয়, এটাও হলো না। ও সরি, অস্থাবর, এটা হবে না। প্রতিকার মঞ্জুর আদালতের বিবেচনামূলক ক্ষমতা, এখানে দেখেন সবগুলো সঠিক। উত্তর হচ্ছে সবগুলো সঠিক। কি কারণে সবগুলো সঠিক হচ্ছে? 12 ধারায় আমরা জানি স্থাবর সম্পত্তি সম্পর্কিত চুক্তি সুনির্দিষ্টভাবে বলবৎযোগ্য। 12 ধারার মধ্যে দেখেন একটা লাইন আছে যে সাধারণত স্থাবর সম্পত্তি সম্পর্কিত যে চুক্তিগুলো, জমি, বাড়ি, এগুলো নিয়ে আদালত 12 ধারায় যে 4টি ক্ষেত্রে চুক্তি বলবতের বিধান আছে তার মধ্যে পড়বে। কারণ একটা জমি আমি নিতে চাইলাম, সেটা যদি আমাকে না দেওয়া হয়, এটার হয়তোবা এই আমার যে ক্ষতি হবে সেইটা পরিমাপ করার মানদণ্ড নাই বা পর্যাপ্ত ক্ষতিপূরণ পাওয়া যাবে না। এই কারণে স্থাবর সম্পত্তি সাধারণত আদালত সুনির্দিষ্ট প্রতিকার দিয়ে থাকে, মানে বলবৎ করা যায় চুক্তি। আর অস্থাবর যে সম্পত্তি সেগুলো সাধারণত দিয়ে থাকে না। যেমন আমরা ধানের উদাহরণ দেখেছি, চালের উদাহরণ দেখেছি। তো চাল, ধান, গম এইগুলো অস্থাবর সম্পত্তি, এগুলো ক্ষতিপূরণ দিয়ে ম্যানেজ করা যায়। তাই এইটা অস্থাবর সম্পর্কিত চুক্তি সুনির্দিষ্টভাবে বলবৎযোগ্য নয়, এটা সঠিক কথা। এটা 12 ধারারই একটা, সরাসরি না থাকলেও অনুভব করা যায়, কিন্তু আমার নোটে এটা কিন্তু স্পষ্ট করা আছে। প্রতিকার মঞ্জুর আদালতের বিবেচনামূলক ক্ষমতা, 12 ধারায় যে প্রতিকার সেটা আদালত কিন্তু বিবেচনামূলক ভাবে দিয়ে থাকেন। এটাও আমার নোটে 12 ধারায় উল্লেখ করা আছে। অতএব এটা সবগুলো সঠিক হবে। এরপরে দেখেন 9, এছাড়া একটা 12 ধারার বিধান মতে কোনটি অনুমান করা যায়? কোনটি অনুমান করা যায়? এখানে দেখেন সাধারণত স্থাবর সম্পত্তি সংক্রান্ত চুক্তি ভঙ্গের ফলে আর্থিক ক্ষতিপূরণের মাধ্যমে পর্যাপ্ত প্রতিকার লাভ করা যায় না। এই কয় উত্তর হচ্ছে, একটু আগেই আমরা যেমন উপরে কয় পড়লাম, স্থাবর সম্পত্তি সম্পর্কিত চুক্তি সুনির্দিষ্টভাবে বলবৎযোগ্য। কেন বলবৎযোগ্য? কারণ আর্থিক ক্ষতিপূরণের মাধ্যমে পর্যাপ্ত প্রতিকার পাওয়া যায় না। 8 এবং 9 নং প্রশ্ন কাছাকাছি রিলেটেড, কাছাকাছি রেখেছি যেন আপনাদের উত্তর করতে সুবিধা হয়। এখন অনেকেই পেরেছেন কি পারেননি আমি জানি না। তো এখানে যেহেতু স্থাবর সম্পত্তির চুক্তি ভঙ্গ করলে আমি একটা জমি কিনতে চাচ্ছিলাম, সেটা আমাকে আর পরে দিল না, তাহলে
সেই জমির দাম বেড়ে গেছে, বা হয়তো বা সে জমি কেনার জন্য আমি অন্য একটা জমি আমার গ্রামের বিক্রয় করে দিয়েছি, এরকম আমি ক্ষতিগ্রস্ত হয়ে গেছি, জমিটা না পেলে আমার এই দিকেও গেল এই দিকেও গেল, তাহলে অভি সংকটে পড়ে গেলাম আমি। অতএব চুক্তি বলবৎ করে দিবে আদালত। তাহলে দুইটা, আট, আটের ক এবং নয়ের ক রিলেটেড একদম ম্যাটার। এবং অন্যান্য সাধারণ অস্থাবর সম্পত্তি সংক্রান্ত চুক্তি ভঙ্গের ফলে আর্থিক ক্ষতিপূরণের মাধ্যমে পর্যাপ্ত ক্ষতিপূরণ লাভ করা যায় না, এটা কিন্তু মিথ্যা কথা হয়ে গেল, মানে এটা অনুমান করা যায় না, এটা সঠিক নয়। আর সাধারণত স্থাবর সম্পত্তি সংক্রান্ত চুক্তি ভঙ্গের ফলে আর্থিক ক্ষতিপূরণের মাধ্যমে পর্যাপ্ত প্রতিকার লাভ করা যায়, এটাও কিন্তু সঠিক হলো না। ঠিক ক এর বিপরীত হচ্ছে গ। এখানে আবার কনফিউশন করার জন্য আপনাদেরকে দিয়েছি কি ঘ, ক ও খ উভয় সঠিক। তাহলে ক ও খ উভয় সঠিক কোনোভাবেই হতে পারে না, কারণ একটা স্থাবর একটা অস্থাবর। হ্যাঁ, অনেক অস্থাবর সম্পত্তির সুনির্দিষ্ট প্রতিকার হতে পারে। শিবলি ভাই লাইনে আসেন, এসে বলেন যে 9 নম্বর যে প্রশ্নের উত্তর, এটা নিয়ে আপনি কি স্যাটিসফাইড? আপনি যে লাইনটা দিয়েছেন এটা দিয়ে মনে হচ্ছে আপনি 9 নম্বর প্রশ্নের উত্তর নিয়ে স্যাটিসফাইড না। না, আমি 9 নম্বরটা উত্তর পেরেছি। 8 নম্বরটা নিয়ে একটু আমার ছিল, ওটা আমি পরে বছর ক্লিয়ার হয়েছি। সেটা হচ্ছে ওই অস্থাবর সংক্রান্ত, এখানে যে বলা হয়েছে সাধারণত অস্থাবর সম্পত্তি সম্পর্কিত চুক্তি সুনির্দিষ্টভাবে বলযোগ্য নয়, কিন্তু আমরা জানি যে যেমন ধরেন আমাদের পিকাসোর একটা চিত্রকর্ম অথবা মোনালিসা, আমাদের যে ভিঞ্চি লিওনার্দো দা ভিঞ্চির একটা চিত্রকর্ম, এটা কিন্তু সুনির্দিষ্ট বলযোগ্য, এটা যদিও অস্থাবর সম্পত্তি। হ্যাঁ, রেয়ার পিস, এটা রেয়ার পিস বা হিস্টোরিক্যাল ভ্যালু আছে, এই ধরনের যদি কোনো কিছু হয় তাহলে বলবৎ যোগ্য। এটা তো ব্যতিক্রমের মধ্যে চলে গেল। আর এখানে প্রথমে দেওয়া আছে সাধারণত, জেনারেলি, জেনারেল আর এক্সেপশনের মধ্যে তো পার্থক্য থাকবে। বুঝতে পেরেছেন? এখানে এখানে হচ্ছে প্রশ্নের জি। ট্রিক, প্রশ্নের ট্রিক বা ফাঁদ এইভাবে তৈরি করা হয়েছে। আচ্ছা। তারপরে এসআর অ্যাক্টের 9 ধারার বিধান মতে নিচের কোনটি অপ্রাসঙ্গিক? তাহলে 9 ধারা এখানে দিয়ে আছে টাইটেল, টাইটেলের বাংলা কি? টাইটেলের বাংলা কি শিবলি ভাই? সত্য, অর্থাৎ মালিকানা। সত্য, মালিকানা বা ওনারশিপ। তাহলে 9 ধারায় তো সত্য, মালিকানা, ওনারশিপ কোনো কিছুই লাগে না, তাই এখানে লিখেছি কি অপ্রাসঙ্গিক। মানে এখানে আবার সাক্ষ্য আইন টেনে নিয়ে আসছি। বুঝতে পেরেছেন? জি। এই প্রশ্নের উত্তর করতে পেরেছেন? জি, পেরেছি। এই এই ধরনের প্রশ্ন দেখেন কত টেকনিক্যালি এটা প্রশ্নটা সেট করা হয়েছে। 9 ধারায় সত্য প্রমাণের প্রয়োজন হয় না বা বিবেচ্য বিষয় না, নোটে আছে 9 ধারায় সত্য বিবেচ্য বিষয় না। এই কথাটাই কিন্তু কোনটি অপ্রাসঙ্গিক, এই সাক্ষ্য আইনের ভাষা ইউজ করা হয়েছে এখানে, ভাবতে হয়েছে, না হলে তো এরকম কিছু আসবে না, তাই না? জি। পজেশন মানে দখল, ডিসপজিশন মানে বেদখল। দখল বেদখল এগুলো কিন্তু প্রাসঙ্গিক। 9 ধারাতে দখল বেদখলই প্রমাণ করতে হয়, কিন্তু টাইটেল প্রমাণ করার দরকার হয় না, তাই এটা অপ্রাসঙ্গিক। এখানে অপ্রাসঙ্গিক আছে, প্রাসঙ্গিক যদি দিয়ে দেওয়া হতো তাহলে আবার উত্তর পজিশন ডিসপজিশন এগুলো হয়ে যেত। তাহলে বুঝতে হবে কোথায় নয়। তাহলে নয় না দিয়ে প্রাসঙ্গিক নয় আর অপ্রাসঙ্গিক একই কথা, বিপরীত করে দেওয়া হয়েছে। এই যে প্রাসঙ্গিকের আগে একটা উপসর্গ যুক্ত করে প্রাসঙ্গিক নয় করে দেওয়া হয়েছে। তাহলে এখানে আমার নোটের 9 ধারা দেখলে এটা বোঝা যাবে। চুক্তি প্রবলের মোকদ্দমায় বাদীকে অবশ্যই প্রমাণ করতে হবে যে, চুক্তি প্রবলের মামলা তার মানে 12 ধারার বিষয়। এখানে দেখেন, তিনি সর্বদা বিনিময় মূল্য পরিশোধে প্রস্তুত ও ইচ্ছুক। প্রস্তুত আছে এবং ইচ্ছা আছে বিনিময় মূল্য পরিশোধে। তিনি সর্বদা চুক্তি মূল্য চুক্তিকৃত সম্পত্তি হস্তান্তরের প্রস্তুত ও ইচ্ছুক। তিনি সর্বদা চুক্তির নিজের অংশের শর্ত পূরণের প্রস্তুত ও ইচ্ছুক। এখানে গ কেন উত্তর হলো 12 ধারা অনুসারে? ক এবং খ মনে হচ্ছিল উত্তর হবে। এইটা কি পেরেছেন শিবলি ভাই? এটা ভুল হয়েছে আমার। আচ্ছা, এই যখন আমি গ উত্তর করে দিলাম বা এখন আলোচনা করলাম, এই মুহূর্তে কি আর কনফিউশন থাকছে? না, এবার বুঝতে পেরেছি। নিজের অংশের শর্ত যেটা আছে, আমার যতটুকু করণীয়, একটা চুক্তি দুই পক্ষীয় হয়, আমার পক্ষের যে অংশটা
করণীয় সেটা আমি পূরণের প্রস্তুত এবং ইচ্ছুক, এটা যদি প্রমাণ করতে পারি সেক্ষেত্রে আমি অধিকার পাবো, এটাই বলা হয়েছে। হ্যাঁ, শুধু ইচ্ছা থাকলে হবে না, প্রস্তুত থাকতে হবে। মানে আমার ক্যাশও থাকতে হবে। যদি জি। অগ্রকরের মামলা হয় আমাকে ক্যাশ রেডি রাখতে হবে। যদি আপনার বাইনানামা অনুসারে সম্পত্তি নিতে চাই, 21-এর এতে যেটা আছে, আমার কি থাকতে হবে? টাকাও থাকতে হবে, আমাকে বিনিময় মূল্য কোর্টে জমা দিতে হবে। এখন বলেন এটার উত্তর ক কেন নয়? তিনি সর্বদা বিনিময় মূল্য পরিশোধে প্রস্তুত ও ইচ্ছুক। ক কেন উত্তর হবে না বলেন? এর একটা তো চুক্তি হয়ে গেছে, এখানে চুক্তি হয়ে যাওয়ার পরে বিনিময় মূল্য পরিশোধের প্রস্তুত ইচ্ছুক, এটা তো সে প্রস্তুত ইচ্ছুক ছিল বলেই তো সে চুক্তি করেছে। কিন্তু এটা তো প্রমাণের বিষয় না, কারণ তো সে তো আহ, এটা প্রমাণের বিষয় না। দ্বিতীয়টা হয়তো ওই ধরনের প্রমাণের বিষয়। তৃতীয়ত হচ্ছে নিজের অংশ, উনি তো ওনার অংশের যে দায়িত্ব সেটা পালনে প্রস্তুত আছেন এবং ইচ্ছুক আছেন, এটাই করে। এটা নিয়ে অন্য কারো কোনো বক্তব্য আছে? কেউ নিজে থেকে আসতে চাচ্ছে না লাইনে। তাহলে এটাই তো সমস্যা, আপনাদের যে আমি হেল্প করব, আপনারা হেল্প নিতে চাচ্ছেন না। রনি আপু লাইনে আসেন। জি স্যার, এটা আমার উত্তর হয়ে ঠিক ছিল, ঠিক ছিল, এটা এটা আপনি বুঝতে পেরেছিলেন। পারছিলাম। জি আচ্ছা স্যার, আমি এখানে দুইটা শুধু আপনি, ভুল করছি, 5 আর 9। আচ্ছা 9 এখানে আমি ক, খুব কনফিউজ হয়ে গেছিলাম। এই নয়। আচ্ছা, আচ্ছা এখানে ক, খ এবং গ সবগুলোই সঠিক হওয়ার মতন, ঠিক আছে। কিন্তু কেন ক না হয়ে গ উত্তর হচ্ছে, বা খ না হয়ে গ উত্তর হচ্ছে, অথবা ঘ উত্তরও হতে পারে। অনেকে ঘ দেখে ক ও খ সঠিক, এটা দেখে অনেকে ঘ উত্তর করে দিবে, ম্যাক্সিমাম অনেকে মেবি ঘই দিয়েছেন। এখন কেন গ উত্তর হচ্ছে একটু ব্যাখ্যা করতে পারবেন নিজের মতো করে? স্যার, এখানে বাদীকে প্রমাণ করতে হবে, বাদীকে কিন্তু তার নিজের টুকুই প্রমাণ করতে হবে। আর চুক্তিটি সম্পত্তি হস্তান্তরে প্রস্তুত ইচ্ছুক, আমার কাছে এই বিষয়গুলো কোনোভাবে যৌক্তিক মনে হয়নি। আমি যখন পড়ছি প্রশ্নটা, তখন আমার মনে হচ্ছে যে একটা মানুষ তার নিজের চুক্তির নিজের অংশের টুকু সে পূরণ করবে এবং সেটা পূরণে প্রস্তুত ইচ্ছুক। কারণ আমরা যখন কোনো মোকদ্দমা করতে যাই বাদী হিসাবে, তখন আপিলের ক্ষেত্রেও দেখি কিন্তু স্যার যে নিজের ওই যে যে অর্থটা সেটা কিন্তু তাকে পরিশোধ করতে হয়। আপিলের যে অর্ধেক, মানে আমার এই প্রস্তুতের জায়গাটাকে একটু আলাদা মনে হয়ে গেছে, যে আমি শর্ত প্রস্তুত, পূরণে, নিজের অংশের শর্ত পূরণে প্রস্তুত থাকতে হবে। এখানে দেখেন সবগুলোতে প্রস্তুত ও ইচ্ছুক আছে। প্রস্তুত বলতে রেডি বা রেডিনেস, যদি আমি ইংলিশে করি, নাউন রেডিনেস এবং স্যার, উইলিং, এখানে মোকদ্দমার উইলিংনেস। হ্যাঁ, বিষয়, পরিশোধ হস্তান্তরের বিষয় না, এখানে শর্তর বিষয়টা জরুরি। মোকদ্দমায় কি এখানে কি শর্ত? দেখেন, এখানে ক, খ এগুলোও সঠিক হবে, ক খ এগুলোও সঠিক হবে, কিন্তু গ হচ্ছে সবচেয়ে বেশি অ্যাবসোলিউটলি সঠিক হবে। কি কারণে ক খ সঠিক হবে আমি বলি। বিনিময় মূল্য পরিশোধে প্রস্তুত ও ইচ্ছুক, এটা যদি আমি বলি, তাহলে এখানে মামলা যিনি করছেন তিনি এখানে ক্রেতা বোঝাচ্ছেন। হ্যাঁ, যদি জি যিনি স্যার। ক্রেতা তিনি যদি মামলা করেন তাহলে ক কিন্তু উত্তর সঠিক হবে। মনে করেন যে আমি ক্রেতা, একটা বাড়ি কিনবো, আমি বাড়ি কেনার জন্য আমার টাকাও আছে, আমি নিতেও চাচ্ছি, আমি রেডি আছি, আমি মামলা করেছি, কিন্তু যে বাড়ি বিক্রয় করবে সে আর দিতে চাচ্ছে না, সে বিবাদী হয়ে গেল, তখন ক উত্তর হয়ে যাবে। কিন্তু সেটা মানে টাকা লেনদেনের বিষয় থাকবে, আর এখানে বাদীকেই কিনতে হবে। মানে বাদী যদি ক্রেতা হয় তাহলে ক উত্তর সঠিক হবে। কিন্তু বাদী যদি ক্রেতা না হয়ে বিক্রেতা হয়, বাড়ির মালিক হয়, তাহলে যে বাড়ির মালিক সে কেন বিনিময় মূল্য দিবে? তখন আর ক উত্তর হচ্ছে না, তখন ক আর ম্যাচ করছে না। বুঝতে পারলেন বিষয়টা? জি স্যার। অনেক ডিপলি ভাবতে হবে। আর এখানে যদি গ বলি তাহলে এটা জেনারেল একটা হয়ে গেল। জেনারেলি কি, নিজের অংশ, সেটা আমাকে টাকা দিতে হবে না, আমাকে বাড়ি দিতে হবে। আমি বাদী, আমি বাড়ি বিক্রয় করছি, বাড়ি ঝড়ে ভেঙে গেছে, বিবাদী নিতে চাচ্ছে না টাকা দিয়ে, বাদীকে টাকা দিয়ে নিতে বাধ্য করতে পারবো। আমি আমার বাড়ি দিতে চাচ্ছি, আমি ইচ্ছুক আছি, রেডিও আছি বাড়ি দেওয়ার জন্য। এখানেও ম্যাচ জি করছে। তার মানে আমি বাড়ির মালিক না আমি কিনছি বাড়ি, ক্রেতা না বিক্রেতা সেটা মানে বিবেচনা বিষয় না। তখন এখানে নিজের অংশ, নিজের অংশ বললেই সব ক্ষেত্রে প্রযোজ্য হয়ে যাচ্ছে, এই কারণে এটা পারফেক্ট হয়ে যাচ্ছে সব ক্ষেত্রে।
বাদিকে ক্রেতা বা বিক্রেতা স্পেশালি কোনোটা হওয়ার দরকার হচ্ছে না। এই কারণে গ উত্তর হবে, তাছাড়া ক খ উত্তর হতো, কিন্তু ক খ কিছু কিছু ক্ষেত্রে সঠিক, কিছু কিছু ক্ষেত্রে সঠিক হবে না। এবার ক্লিয়ার হলো বিষয়টা? জি স্যার। এটা অনেক কিন্তু ডিপলি প্র্যাকটিক্যাল একটা বিষয়, মামলা করতে গেলে এগুলো মাথায় আসে। ঠিক আছে, মামলা করতে গেলে এগুলো মাথায় আসে, এই কারণে এগুলো মাথা থেকে বের হয়েছে। আচ্ছা, এইটা 12 ধারার গ, মানে 12 ধারা মতে এটা আসছে। স্যার সলিউশনটা সবাই কি করে, জাস্ট আমার কটা ভুল হলো, আমি কটা ঠিক করলাম, বাট কেন ভুলগুলো হলো, এটা কিভাবে হলো, এতটা ডিপে সম্ভবত যাচ্ছে না, যে কারণে দ্বিতীয়বার তৃতীয়বার পরীক্ষায় একই ভুলগুলো হচ্ছে। আপনি যে ল অ্যান্ড ইকুইটি এই প্রশ্নটা আবারও রিপিট করছিলেন বাংলায়, ওইটাতে অনেকেই ভুল করে আবারও কিন্তু ভুল করছে আমার মনে হয়, কারণ তারা ওই ভুলটা ওইভাবে গভীরভাবে চিন্তাই করেনি যে আমার ভুলগুলো কোথায় কিভাবে হচ্ছে। আর এখন যখন আপনি এভাবে প্রত্যেকটা পড়তেছেন, তখন কিন্তু মনোযোগ দিয়ে শুনলে ডেফিনেটলি এটা আমাদের খুব উপকারে আসতেছে। এখন আপনাদের কাছে আমার অনুরোধ, যখন পরীক্ষা নিব, পরীক্ষার পরে যেইটা সহজ, সহজে বোঝা যাচ্ছে, কোনো প্যাচ নেই, প্যাচানো নেই, সেগুলো নিয়ে কোনো প্রশ্ন না থাকতে পারে। কিন্তু আগের ব্যাচ, আমার 23 সালের ব্যাচটা অনেকটা অ্যাক্টিভ ছিল, তো তারা কি করতো, এই এই প্রশ্নের প্রবলেম আছে, আমাকে মেসেজ করে পাঠাতো। আপনারা মেসেজ খুব কম করেন, আপনারা একটু ইনঅ্যাক্টিভ আমি টাইপের। স্যার আবার 9 নম্বর কোশ্চেন নিয়ে মেসেজ করে রাখছিলাম সলিউশনের পরপরই। স্যার 9 নম্বরটা আগামী ক্লাসে সুযোগ হলে বুঝাই দিয়েন, কারণ 9 নম্বরটা আমি কিছুতেই বুঝতেছিলাম না। আচ্ছা, আমার ওইটা ভুল করছি আর পাঁচ কিন্তু নম্বরটা ভুল করছিলাম। কিন্তু শুধু আপনার একার কথা তো না, আপনি অ্যাক্টিভ সেটা হ্যাঁ, বুঝলাম, কিন্তু আরো অনেকে কিন্তু খুব একটা মেসেজ করে না। তার তো আমার অনুরোধ যে আপনারা মেসেজ করবেন যে কোন কোন ক্লাস টেস্টের কোন কোন প্রশ্ন নিয়ে আলোচনা করা উচিত। যেমন আমি আজকে 3টা ক্লাস টেস্ট আলোচনা করার চিন্তা ভাবনা করছিলাম, এই 11টা প্রশ্ন পড়তেই আমার 40 মিনিট চলে গেল। হয়তো বা এই ক্লাস টেস্টটা শেষ করে ক্লাস শেষ করতে হবে কালকে। শেষ কোর্ট ঈদের আগে, কালকে যথেষ্ট চাপও আছে আমার, তাই এটা শেষ করব, তারপরে ঈদের পরে আমরা মাঝে মধ্যে হয়তোবা এইভাবে আলোচনা করব, ক্লাসের মাঝে আমরা হয়তোবা আলোচনা করব। তবে আমাকে একটু হেল্প করতে হবে, আপনাদের কোন ক্লাস টেস্টের কোন কোন প্রশ্নে প্রবলেম। আমি বলে দেবো যে নেক্সট লাইভ ক্লাসের মূল বিষয়ের সাথে এততম ক্লাস টেস্টের সমস্যাগুলো নিয়ে আলোচনা করা হবে। তখন আমি ক্লাস টেস্ট নাম্বার বলে দেবো, তখন আপনারা পড়বেন ক্লাস টেস্টটা, যেহেতু সবার কাছে কালেকশনে আছে পিডিএফ, প্রয়োজন আমি পিডিএফটা আবার শেয়ার করে দেবো সলিউশন সহ। তখন আপনারা নিজ নিজ প্রবলেম গুলো বলবেন। তাহলে 10-12 জন যদি ফিডব্যাক দেন, আমি বুঝতে পারবো যে এগুলো পড়তে হবে, এগুলো পড়ার দরকার নাই। তো ঠিক আছে, আমি আজকে সবগুলোই পড়বো, নয়েজ না হলে লাইনে থাকবেন। এ বি এর বিরুদ্ধে এসআর অ্যাক্টের 9 ধারায় মোকদ্দমা রুজু করে ডিক্রি লাভ করে। 9 ধারায় ডিক্রি পেয়েছে, 9 ধারায় ডিক্রি পেলে এর বিরুদ্ধে প্রতিকার কি, এক্ষেত্রে বি এর প্রতিকার কি? তা আমরা জানি যে 9 ধারায় আপিলও করা যায় না, রিভিউ করা যায় না, রিভিশন করা যায়। এইটা আমার নোটে খুব সুন্দরভাবে আছে, নো অ্যাপিল, তারপরে আরো অনেক ইংলিশ কথা আছে, তারপরে আবার আরেকটা শূন্যস্থান আছে রিভিউ। তাহলে অ্যাপিলও চলে না, রিভিউ চলে না, কি চলে? রিভিশন চলে। এটা সহজ প্রশ্ন। দেখেন, এই প্রশ্নটা অন্যভাবে আপনারা দেখেছেন, কিন্তু আমি এইভাবে দিয়েছি। এটা এ বি এর বিরুদ্ধে যখনই আমি একটা প্র্যাকটিক্যাল নলেজ প্রবেশ করাই দিলাম, আপনাদের ধরতে হয়তো বা সমস্যা হয়েছে অনেকের। রনি আপু যেহেতু লাইনে আছেন, রনি আপু বলবেন, দেখেন যে আমি এটা মানে সিধা করে যদি প্রশ্নটা করতাম, 9 ধারায় আহ ডিগ্রির বিরুদ্ধে প্রতিকার কি, এভাবে প্রশ্নটা করা যেত, কিন্তু না করে আমি এভাবে তুলে রিভিশন। ধরলাম, তার মানে হ্যাঁ। তো আপনাকে কি করতে হচ্ছে, পুরোটা পড়তে হচ্ছে, এখানে পড়ার জন্য আপনার একটু সময় চলে গেল। আবার অনেকে যখন দেখবে এ বি এর বিরুদ্ধে এরকম যখন লিখবে, এটা দেখেই মনে করবে এটা তো প্র্যাকটিক্যাল প্রশ্ন, অ্যাভয়েড করে যাবে, করে যাবেন এরকম। জি স্যার, এরকম প্রশ্ন দেখলেই দ্রুত স্কিপ করার একটা টেন্ডেন্সি তৈরি হয়ে যায় আমাদের, যে এটা মনে হয় ঝামেলা, একটু পরে দেখছি, স্কিপ করে চলে যাই। কিন্তু ঠান্ডা আচ্ছা, মাথায় একবার পড়ে যাওয়ার পর স্কিপ করা উচিত।
প্রশ্নটা কিন্তু খুব সহজ। 9 ধারার মানে কি প্রতিকার? 9 ধারা একমাত্র রিভিশনই প্রতিকার থাকে, এটা সবাই জানি আমরা। আবার এখানে যে ঘ নম্বর যে অপশনটা রাখা হয়েছে, ক ও খ সঠিক, এটা কিন্তু দারুণ একটা ফাঁদ। হ্যাঁ, এখানে আপিল তো যখনই এই ধরনের কোনোভাবেই সম্ভবই না। না এটা এই ধরনের যখন অপশন থাকে, কেউ সবগুলো সঠিক বা কোনোটি নয়, বা ক খ বা ক ঘ সঠিক, তখন কিন্তু এইটাকে অনেকের চোখ চলে যায়, মানে না পড়ে উত্তর দেওয়ার মতন, কানা হাফেজ যাকে বলে। তো এখানে আমি এই প্রশ্নের বিষয়ে আপনাদের ফিডব্যাক চাচ্ছি যে এই প্রশ্নটা কার ভুল হয়েছে, কেউ কি একটু সততার সাথে হাত উত্তোলন করবেন? এই প্রশ্নটা ভুল হয়েছে কার? এটা মনে হয় কেউ করবে না, সবারই সঠিক হয়েছে, আর ভুল হলেও কেউ এই মুহূর্তে মনে করতে পারছে না, বা হয়তো বা লজ্জার কারণে আসছেন না। যাই হোক, এরপরে যখন কেউ সহজ প্রশ্নের উত্তর ভুল করবে, আমি নিজে তাকে আলাদাভাবে সময় দেবো যে কেন এটা ভুল করলেন সেটা বলেন। মানে সহজ জিনিস ভুল করলে সেটার আপনাকে জবাবদিহিতা করতে হবে এরপর থেকে। সবাইকে আমি ফোন দিয়ে দেবো। এসআর অ্যাক্টের কোন ধারায় সরকারের বিরুদ্ধে মামলা করা যায় না? এটা সহজ প্রশ্ন। 9 ধারায়। তাহলে এটা 9 ধারায় সরকারের বিরুদ্ধে মামলা চলে না। নিচের কোন ক্ষেত্রে একটি দেওয়ানি আদালত উহার বিবেচনামূলক ক্ষমতা প্রয়োগ করতে পারে না? তাহলে বিবেচনামূলক ক্ষমতা প্রয়োগ করতে পারে না অগ্রক্রয় সংক্রান্ত মোকদ্দমায়। দলিল সংশোধনে পারে, স্থায়ী নিষেধাজ্ঞা দেওয়ার ক্ষেত্রে পারে, ঘোষণামূলক মোকদ্দমার ক্ষেত্রে পারে, স্থাবর সম্পত্তির দখল উদ্ধারের ক্ষেত্রে পারে না। তার মানে যদি 8 এবং 9 ধারায় কিন্তু বিবেচনামূলক ক্ষমতা না, এটা বাধ্যতামূলক ক্ষমতা। 8 এবং 9 ধারা আদালতের বাধ্যতামূলক ক্ষমতা, অর্থাৎ আদালত বাধ্য সেখানে ডিক্রি দিতে যদি মামলা প্রমাণ করতে পারে। আর অন্যান্য যে রেমেডি আছে, তার মানে এছাড়া একটা 5টা রেমেডি আছে, 5টার মধ্যে হচ্ছে 1 নম্বরে হচ্ছে রিকভারি। রিকভারি ক্ষেত্রে বাধ্য আদালত দিতে ডিক্রি। আর অন্যান্য 4টি ক্ষেত্রে বিবেচনামূলক ক্ষমতা। দলিল রদের মোকদ্দমার কোর্ট ফি কত? দলিল রদের মোকদ্দমার কোর্ট ফি হচ্ছে অ্যাড ভ্যালোরাম। এই কোর্ট ফি সংক্রান্ত পিডিএফ আলাদাই দিয়ে দিব, আপাতত আপনাদের মুখস্থ করতে হবে। এবং সেই পিডিএফ থেকে আমি আলোচনায় করব, মানে কোর্ট ফির উপরে আমি আলাদা একটা ক্লাসই নিব। এবং কিছু টেকনিক আছে, টেকনিকটা ফলো করলে কোর্ট ফি মনে রাখা সহজ। আর কোর্ট ফি রিলেটেড যে প্রশ্ন, সেটা এসআর অ্যাক্টের উপরে হয়, অন্য অ্যাক্টের অন্য আইনে কোর্ট ফি রিলেটেড প্রশ্ন বলতে বার কাউন্সিলের যে প্রশ্ন আছে, অ্যাডভোকেটের বিরুদ্ধে যে অভিযোগ, সেখানে অভিযোগ করলে ফি দিতে হবে, এবং মিথ্যা প্রমাণ হলে আবার জরিমানা হবে। এখানে শুধু কোর্ট ফির একটা বিষয় আছে, সেটা আবার কোর্ট ফি ফি একটা দিতে হবে, এরকম একটা বিষয় আছে। আচ্ছা, নিচের কোন মামলায় অ্যাড ভ্যালোরাম কোর্ট ফি দিতে হবে না? তার মানে বন্টনের মোকদ্দমায় কোর্ট ফি হচ্ছে 300 টাকা, নির্ধারিত 300 টাকা কোর্ট ফি দিতে হয়। তাহলে দলিল বাতিলের ক্ষেত্রে অ্যাড ভ্যালোরাম দিতে হবে, চুক্তি প্রবলের ক্ষেত্রে অ্যাড ভ্যালোরাম দিতে হবে, দখল পুনরুদ্ধারের ক্ষেত্রেও অ্যাড ভ্যালোরাম দিতে হবে। শুধুমাত্র বন্টন, বন্টন স্যার, বলতে স্যার বাটোয়ারা দখল মামলা বা পুনরুদ্ধারে, স্যার দখল পুনরুদ্ধারে কি অ্যাডভোকেট ওটাতে অর্ধেক না? দখল পুনরুদ্ধার বলতে এখানে 8 ধারাকে বোঝানো হয়েছে। আবার যদি 9 ধারাও চিন্তা করেন, তাহলে অ্যাড ভ্যালোরামের অর্ধেক আর অ্যাড ভ্যালোরাম কাছাকাছি বিষয়। হ্যাঁ, মানে ওই দুটোই অ্যাডভোলোরমে আছে, ওইটাই বললাম আর কি, শুধুমাত্র বন্টনের ক্ষেত্রে নয়। 300 টাকা বন্টনের ক্ষেত্রে ফিক্সড। নির্ধারিত 300 টাকা ফিক্সড, মানে বাটোয়ারা মামলা জি। যেটা আমরা বলি। সুনির্দিষ্ট প্রতিকার কত উপায়ে দেওয়া যায়? সহজ প্রশ্ন 5 উপায়ে, সংখ্যা নিয়ে প্রশ্ন আসতে পারে এরকম। মাঝে মধ্যে এরকম সহজ প্রশ্ন আমিও দিয়ে দিব, বার কাউন্সিলও দেয়। কোন প্রতিকারটি সুনির্দিষ্ট প্রতিকার আইনের আওতায় পড়ে না? সুনির্দিষ্ট প্রতিকারের আওতায় আর্থিক ক্ষতিপূরণ পড়ে না। যদিও এই আর্থিক ক্ষতিপূরণ বা টাকা পয়সা দিয়ে মিটমাট করে দেয়, কম্পেনসেশন দিয়ে, লিকুইডেশনের মাধ্যমে হয়, সোলেটিয়ামের মাধ্যমে হয়, অনেকগুলো নাম আছে। টাকা পয়সার বিষয় থাকে, মানে টাকা দিয়ে লেনদেন হয়ে যায় বা মিটমাট হয়ে যায়, এডিআর এর মাধ্যমে হতে পারে। তো যদিও এসআর অ্যাক্টে মামলা করলে আর্থিক একটা বিষয় থাকে, ক্ষতিপূরণ থাকে, কিন্তু সেটা কিন্তু সুনির্দিষ্ট প্রতিকার নয়। আমি চাইলাম বাড়ি, আমাকে বাড়ি না দিয়ে টাকা দিয়ে মিটমাট করে দিল। আমি চাইলাম
মনে করেন যে আমাকে একটা গরু বিক্রয় করার কথা ছিল, কোরবানি দিব, সেই গরুটা আমাকে দিল না, করে দিলাম মামলা। ওই গরুটা না দিয়ে দিয়ে দিল অন্য গরু, মামলা হতে হতে পরবর্তী কোরবানি চলে আসলো, ওই গরু আর নাই, আরেকজন কোরবানি দিয়ে দিয়েছে, এখন বাধ্য হয়ে আরেকটা গরু দিতে হবে। আর্থিক যে ক্ষতিপূরণ, আমি যে টাকা নিতে চাচ্ছিলাম এর সাথে হয়তো বা কিছু অ্যাড করবে, কিছু বাজার মূল্য বেড়ে গেছে সবকিছুর এই অনুসারে, এবং ব্যাংকিং ইন্টারেস্ট যোগ করে একটা হিসাব হবে। তো যাই হোক, আর্থিক ক্ষতিপূরণ দিয়ে মিটমাট করে দিল। তো তাহলে আমি চাইলাম গরু, দিল টাকা, এটা কি সুনির্দিষ্ট হলো? হলো না। তাহলে এটা এসআর একটা অনুসারে, যদিও প্রতিকার, কিন্তু সুনির্দিষ্ট প্রতিকার নয়, নট স্পেসিফিক, জাস্ট রেমিডি, কিন্তু স্পেসিফিক রেমিডি না। বুঝতে পারলেন? দিলরুবা আপু লাইনে আসবেন। জি স্যার। 8 নম্বর 18 নম্বর বুঝতে পারলেন? জি স্যার, বুঝতে পারছি। আপনার নেটওয়ার্ক তো অনেক স্লো দেখছি সেখানে। জি স্যার, আমার তো খুবই নেটওয়ার্ক স্লো। আমি ক্লাস তো একটু বাইরে বসে থাকি করি স্যার। ও, আচ্ছা ঠিক আছে, রবিতে একটু নেট বোঝার, পায় না স্যার আমার এখানে। আচ্ছা বোঝার চেষ্টা জি করেন, স্যার। ভিডিও থেকে বুঝে জি নেবেন, স্যার। রেকর্ড হচ্ছে, ভিডিও পাবেন। হ্যাঁ স্যার, আমি ভিডিও দেখি অবশ্যই, জন্য কথা বলতে পারি না লাইনে। আর আমি তো মানে উঠাতে হচ্ছে ক্লাস। আর তারপরে জি যদি স্যার। সমস্যা হয় মেসেজ করবেন, প্রয়োজনে হোয়াটসঅ্যাপে অডিও কলে আপনাকে সাপোর্ট দিব আলাদা, ঠিক আছে? আমি সবাইকে নিজ থেকে হোয়াটসঅ্যাপে সাপোর্ট দিব পরীক্ষায় এগিয়ে আসলে। এই মুহূর্তে আপনাদেরকে আমি অবজার্ভ করছি, কে কতটুকু অ্যাক্টিভ, কে ঘুমাই থাকে আর কে জেগে থাকে, এগুলো বোঝার চেষ্টা করি। তো ঠিক আছে, জি ধন্যবাদ। স্যার। মোহাম্মদ আলী সাহেব, সম্ভব হলে লাইনে আসবেন। সুনির্দিষ্ট প্রতিকার দেওয়া যেতে পারে, কোন ক্ষেত্রে দেওয়া যেতে পারে? অগ্রকর আদেশের মাধ্যমে, অ্যাডভোকেট কমিশনার নিয়োগের মাধ্যমে, বাটোয়ারা ডিক্রি প্রদানের মাধ্যমে, এগুলো এছাড়া একটা বিষয়ই না। কোনটা বিষয়? রিসিভার নিয়োগের মাধ্যমে, রিসিভার নিয়োগের মাধ্যমে। কে বলতে পারবেন? এখানে 5 ধারা রিসিভার নিয়োগের কথা বলা আছে, ঠিকই, ঠিক আছে, কিন্তু আর কত ধারায় রিসিভার নিয়োগের কথা বলা আছে এছাড়া একটা? 44 ধারায় আছে। 44 ধারায় আছে। তাহলে এখানে 44 ধারাও যদি আমরা এখানে পাশে লিখে রাখি, দুইটাই হবে। আর অন্যান্য ক্ষেত্রে এছাড়া একটার সাথে কানেকশনই নাই, সেগুলো পিওর সিভিল মামলা, অগ্রকর মামলা পিওর সিভিল মামলা, কমিশনার নিয়োগ সেটা অন্য মামলার ক্ষেত্রে হয়, এটা আলাদা কোনো মামলা হয় না। আর বা এটা হচ্ছে সিপিসির 75 ধারায় আছে কমিশন নিয়োগের বিষয়টা। আর বাটোয়ারা ডিক্রি প্রদানের মাধ্যমে, এটা তো বাটোয়ারা মামলা, এসআর অ্যাক্টের বিষয় না, সেটা সিভিল মামলা, পিওর সিভিল মামলা বা অপ্র মামলা হয়। সরকার কর্তৃক কোনো ব্যক্তি তার জমি থেকে বেদখল হলে সে মামলা করতে পারে। দেখেন, সরকারের বিরুদ্ধে মামলা করা যায় না 9 ধারায়, তাছাড়া সকল ক্ষেত্রে পারা যায়। এখানে দখল উদ্ধারের, স্থায়ী নিষেধাজ্ঞার, সত্ত্ব দখল উদ্ধারের, কেবল সত্য ঘোষণার। তাহলে সত্য ঘোষণা বলতে ঘতে 42 ধারা কথা বলা হচ্ছে। তো 42 ধারায় সরকার বিরুদ্ধে মামলা করা যায়। কোনো ব্যক্তি কোন সরকার কর্তৃক কোনো ব্যক্তি তার জমি হতে বেদখল হয়ে গেছে, সরকারের বিরুদ্ধে যেহেতু আমি 9 ধারায় যেতে পারছি না, তাহলে শুধুমাত্র আমি ক উত্তরে যেতে পারছি না। অন্য ব্যক্তি যদি বিরুদ্ধে হতো তাহলে ক উত্তর হতো। আর যেহেতু সরকার, তাই এখানে সত্য ঘোষণা মানে 8 ধারা, এবং দখল উদ্ধার মানে 9 ধারা, দুইটার কম্বিনেশন। তার মানে এখানে 9 আলাদা করে লাগছেই না, আমার 8-এর মধ্যেই 9-এর বিষয়টাও চলে আসছে, দখল উদ্ধার। তাহলে ডেফিনেটলি 8 ধারায় মামলা করতে হবে, তাছাড়া কোনো অপশন নাই। কারণ বেদখল হয়েছে, ঘোষণামূলক মামলা করা যায় সরকারের বিরুদ্ধে, কিন্তু বেদখল হয়েছে, ঘোষণামূলক মামলা শুধু করলে তো মামলা ফেল করবে, ঠিক আছে? আর স্থায়ী নিষেধাজ্ঞার মামলা, স্থায়ী নিষেধাজ্ঞার মামলা করে কি করবে? কারণ দখল তো আমাকে উদ্ধার করতে হবে, এই কারণে মামলার আকার এবং আকৃতি ম্যাচ করবে না। হ্যাঁ, স্থায়ী নিষেধাজ্ঞার মামলা কি সরকারের বিরুদ্ধে করা যায়? না, করা যায়, কিন্তু আমার প্রয়োজন তো নাই, বেদখল হয়েছে, আমার দখল দরকার। আর শুধু দখল নিতে পারবো না, তার মানে ক উত্তর হবে না, এখানে গ উত্তর হবে, কারণ 8 ধারায় যেতে হবে। কেন ক উত্তর হবে না, কে বলবেন?
20 নম্বর প্রশ্নের উত্তর কেন ক হবে না? স্যার এখানে তো আমি আমি প্রথমত এখানে বেদখল হয়ে গেছি, আমার দখলটাও চাই, একই সাথে আমার সত্যটাও চাই। শুধু দখল উদ্ধার দিয়ে তো হবে না। না, এখানে আমার দখল উদ্ধার দিয়েই হবে। দখল আমার চলে গেছে, আমার দখলই চাই। এখানে ক কেন উত্তর হবে না আমি সেটা জানতে চাচ্ছি। যেহেতু আমি আটধারায় মামলা করব, আটধারা তো দুইটা বিষয়, সত্য এবং দখল দুইটাই। না, এখানে আমি আটধারে যদি মামলা করতে না চাই, সেক্ষেত্রে আমি ক অপশন কেন হবে না আমি সেটা জানতে চাচ্ছি। আর বুঝতে পারতেছি না। মানে কয় হচ্ছে 9 ধারাকে মিন করা হয়েছে। ক মানে 9 ধারা। 9 ধারে কি সরকার বিরুদ্ধে মামলা করা যায়? না স্যার। না। তাহলে আমি এটাই শুনতে চাচ্ছি। আমি বলেও দিয়েছি অলরেডি যে 9 ধারায় সরকারের বিরুদ্ধে মামলা করা যায় না। আর কয় হচ্ছে 9 ধারার বিষয়, এই কারণে ক উত্তর হবে না, এটা হচ্ছে উত্তর আমি যেটা প্রশ্ন করলাম। আর এখানে খ কেন অপশন হবে না, কে উত্তর বলতে পারবে এটা? দিলরুব আপু বললেন। স্যার আমি তো ক উত্তরের জন্য হাত উত্তোলন করছিলাম, যে কয় আচ্ছা, ধারায় সরকারের বিরুদ্ধে মামলা করা যায় না। আচ্ছা, ধন্যবাদ। খটা একটু বলার চেষ্টা করেন, খ উত্তর কেন হবে না বলেন। স্যার ইস- স্থায়ী নিষেধাজ্ঞা এখানে আসবে না, কারণ এখানে তো হচ্ছে সরকার আছে। আমরা জানি যে দুইটা ক্ষেত্রে যে সরকারের বিরুদ্ধে মামলা করা যায়, আমরা দুইটা ধারাতেই দেখি, একটা হচ্ছে যায় না আর একটাতে যায়। এই জন্য স্যার সত্য ঘোষণা দখল উদ্ধারই হবে। আচ্ছা, আমি বলে দিই যে শুধুমাত্র 9 ধারায় সরকারের বিরুদ্ধে মামলা করা যায় না, তাছাড়া সব ধারাতেই করা যাবে স্যার একটের। ঠিক আছে? জি। তার জি মানে স্থায়ী নিষেধাজ্ঞার মামলা সরকারের বিরুদ্ধে করা যাবে, পারপেচুয়াল ইনজেকশনের মামলা। তো পারপেচুয়াল বা স্থায়ী নিষেধাজ্ঞার মামলা করা হচ্ছে সরকারের বিরুদ্ধে, করা যাবে, কিন্তু এখানে খ উত্তর কেন হবে না এবার প্রশ্ন। স্যার, বুঝাইতে পারছি না স্যার। বোঝাতে পারছেন না, কে বোঝাতে পারবেন না? আমার প্রশ্ন হচ্ছে খ উত্তর কেন হবে না। হ্যাঁ, রাজ্জাক ভাই বলেন। এখানে তো এতক্ষণ স্যার এখানে তো মামলা করার কথা বলা আছে, তাহলে 8 ধারা এবং 42 ধারা হবে এই জন্য আর কি। এখানে তো মামলা করার পরে স্থায়ী নিষেধাজ্ঞা হবে নাকি এটা। প্রশ্নে কি আছে? সরকার কর্তৃক কোনো ব্যক্তি তার জমি বেদখল হলে সে মামলা করতে পারে। মামলা করতে জি পারে, কোন কোন মামলাটি করতে পারে এটা জিজ্ঞাসা করা হয়েছে। জি স্যার। মামলার নেচার জানতে চাওয়া হয়েছে। তো এখানে খ কেন উত্তর হবে না এটা আমার প্রশ্ন। এখানে তো স্যার মামলা চাওয়ার কথা আছে, তাহলে তো মামলা করতে হলে তো 8 ধারা 42 ধারা মিলিয়ে করতে, এই জন্য নয়। স্থায়ী নিষেধাজ্ঞায় তো আর মামলা করা যায় না। কে বলেছে স্যার স্থায়ী নিষেধাজ্ঞায় তো মামলা করা যায়? আমি করলাম কিছুদিন আগে। আগে তো দখল উদ্ধারের জন্য তো স্যার করতে হবে 42 ধারা 8 ধারা। হ্যাঁ, এখানে আপনি বলতে পারেন এই ক্ষেত্রে করা যায় না। সরকারের বিরুদ্ধে কি স্থায়ী নিষেধাজ্ঞার মামলা করা যায় না? যায়, কিন্তু এই ক্ষেত্রে করা যায় না কেন? আমার লাগবে দখল উদ্ধার, কারণ বেদখল বেদখল হয়ে গেছে, আমি নিষেধাজ্ঞা দিয়ে কি জি করব? জি জি, বেদখলের আগে যদি বেদখলের আগে যদি আমাকে বেদখল করার উপক্রম হচ্ছিল, অ্যাবাউট টু ডিসপজেসড, মানে এখনো আমি ডিসপজেসড বা বেদখল হইনি, আমাকে বেদখল করার চেষ্টা করা হচ্ছে বা আমাকে নোটিশ দেওয়া হচ্ছে, তখন আমি স্থায়ী নিষেধাজ্ঞার মামলা করতে পারতাম যদি আমি দখলে থাকি ওই অবস্থায়। বুঝতে পেরেছেন? এই কারণে খ হবে না। ঠিক আছে? জি স্যার। কারণ আপনার অসুখ যেটা হয়েছে সেটারই তো ঔষধ খেতে হবে। বেদখল হয়েছেন, আপনার দখল উদ্ধার লাগবে। ঠিক আছে? তো এইভাবে যদি বুঝে বুঝে উত্তর করেন তাহলে উত্তর হবে, কিন্তু বোঝার জন্য আপনাকে সময় দিতে হবে এবং ব্রেনটাকে এত শার্প করতে হবে যে আপনি একটা পড়ার পরে দ্রুত ব্রেনটা রিলেট করতে পারতে হবে, এটা কোথা থেকে কিভাবে আসলো, কত ধরার বিষয়, এগুলো রিলেট করতে পারতে হবে। বেসিক্স থেকে প্রশ্ন আসলে বেসিক্সটা ধরতে পারতে হবে। এবং তখনই আপনি ধরতে পারবেন যখন আপনার পড়াটা একটু শার্প থাকবে, বেশি পড়তে হবে। টিচার বলে আগে ভালো করে বুঝবে, আমার টিচার, হাই স্কুলের টিচার, উনি বলতেন আগে ভালো করে বুঝতে হবে, বোঝার পরে মুখস্থ করতে হবে,
মুখস্থের পরে ঠোঁটস্থ করতে হবে। মুখস্থ এবং ঠোঁটস্থর পার্থক্য কি? ঠোঁটস্থ মানে বলার সঙ্গে সঙ্গে না ভেবে যেন মুখ দিয়ে বের হয়ে যায়, এটাকে বলে ঠোঁটস্থ। তো এরকম করতে হবে। কণ্ঠস্থ, তা আমাদের ভাষায় এটাকে বলে ঠোঁটস্থ। একটা কেউ প্রশ্ন করলেই আপনার মুখস্থতা আছে, ভাবা যেন না লাগে, মুখ থেকে এমনি বের হয়ে যাবে সঠিকটা। এইরকম আপনাদের প্রস্তুতি নিতে হবে, তাহলে ফেল হবে না। নিচের কোনটি আইন অনুযায়ী বলবৎ যোগ্য? এখানে লেখক এ, তাহলে উপন্যাস রচনার বিষয়, ব্যক্তিগত যোগ্যতা হবে না, 21 ধারার মধ্যে আছে। এ বি এর সাথে সম্পত্তি ক্রয়ের চুক্তি, সম্পত্তি ক্রয়ের চুক্তি স্থাবর সম্পত্তি হতে পারে, অস্থাবর সম্পত্তি হতে পারে, দেখি অন্যগুলো পড়ি। তারপরে ব্যক্তিগত সেবা, এটা হবে না। বিবাহ হবে না, তাহলে ক্ষয় এখানে উত্তর হবে। তাহলে এখানে 12তে হবে আর 21-এ হবে না, তাহলে 12 এবং 21-এর কম্বিনেশনে কিন্তু আপনাদের উত্তর করতে হবে। গান বাজনা হচ্ছে কারো কোথাও? একটি চুক্তি সুনির্দিষ্টভাবে বলবৎ করা যায় যখন, এখনো নাকি ক্লাসে প্রবেশ করছে, কেন ভাই এত পরে ক্লাসে কেন আসার দরকার? ঘুমাইছিলেন, ঘুমাই থাকেন। একটি চুক্তি সুনির্দিষ্টভাবে বলবৎ করা যায় যখন, দেখেন ভাষা দেখবেন, এখানে আবার অনেকটাতে আছে যায় না যখন, যায় যখন, যায় না যখন, দুই ধরনের বিষয় আছে। তো এখানে চুক্তিটি সম্পাদনের পূর্বেই চুক্তির বিষয়বস্তু উল্লেখযোগ্য অংশের অস্তিত্ব বিলীন হয়। উল্লেখযোগ্য অংশ যদি বিলীন হয়ে যায় তাহলে একটা বিষয়, চুক্তিটি প্রকৃতিগতভাবে প্রত্যাহারযোগ্য, মানে চুক্তিটির নেচার ঠিক নাই, ইহার আর্থিক ক্ষতিপূরণ দ্বারা পর্যাপ্ত প্রতিকার হয় না। এখন টাকা দিয়ে যেহেতু সমাধান হচ্ছে না, তাহলে চুক্তিটা বলবৎই করতে হবে। 12 ধারাতে এই 4টা পয়েন্ট স্পষ্ট ভাবে আছে, 12 ধারায় পড়লে আমরা বুঝতে পারবো এটা গ উত্তর। ইহার আর্থিক ক্ষতিপূরণ দ্বারা পর্যাপ্ত প্রতিকার হয়। আর্থিক ক্ষতিপূরণ দ্বারা যদি পর্যাপ্ত প্রতিকারই হয় তাহলে তো চুক্তি বলবৎ দিবে না, আর্থিক ক্ষতিপূরণই দিবে। এভাবে ও বাস্তবের সাথে রিলেট করে পড়তে হবে। জি স্যার। বুঝতে পারলেন বিষয়টা? জি এখন স্যার। আর্থিক ক্ষতিপূরণ যদি আপনি পান তাহলে ক্ষতিপূরণই নেন, টাকাই নেন, আপনাকে আর ওই বাড়িটা নিতে হবে না। আর যদি আপনি আর্থিক ক্ষতিপূরণ দ্বারা পর্যাপ্ত প্রতিকার পাচ্ছেন না, আমার মন খারাপ হচ্ছে স্যার, আমি মানসিক ভাবে ভেঙে পড়ছি, বাড়িটা কেনার জন্য আমি আমার আরেকটা বাড়ি বিক্রয় করে দিছি, এখন ওই বাড়িটা তো আমি ফেরত পাবো না, এখন আমি থাকবো কোথায় ইওর অনার? এইভাবে যখন কোর্টকে মুভ করা হবে তখন কোর্ট বলে ঠিক আছে আপনাকে বাড়ি দেওয়া হলো, ডিক্রি মঞ্জুর, চুক্তি প্রবল হয়ে গেল। বুঝতে পারলেন বিষয়টা? বাস্তবের সাথে রিলেট করে পড়বেন এবং ভাববেন আপনি নিজে বাদী বা নিজে অ্যাডভোকেট, কোর্টে আপনি মুভ করছেন। এভাবে চিন্তা করতে পারলে, প্র্যাকটিক্যালি ভাবতে পারলে উত্তর করা সম্ভব। তবে কোর্টে মাঝে মধ্যে যাওয়া উচিত। আমি এমসিকিউ পরীক্ষার 15 দিন আগে কোর্টে যাওয়া বন্ধ করছিলাম, তার আগে আমি অ্যাক্টিভলি কোর্টে যেতাম এবং প্রচুর সেরেস্তায় কাজ করতে হতো আমাকে, অনেক ওয়ার্ক প্রেশার, মানে কাজের চাপ ছিল আমার অনেক সেরেস্তায়, স্যারের চেম্বারে। তারপরও আমি কাজের ফাঁকে ফাঁকে একটু করে দেখেছি, পড়েছি, মানে পরিশ্রম করতে হয়েছে যথেষ্ট, না হলে এক চান্সে পার হওয়া সম্ভব হতো না। আর পরিশ্রম করছি, এখনো করছি, আপনাদের জন্য করছি। এখন যদি আমি আবার পরীক্ষা দিই তাহলে তো আমি তো আটকাবো না আশা করি। আপনাদের এই বিশ্বাস তো আছে যে আমি যেভাবে পরিশ্রম করি, যেভাবে বোঝার চেষ্টা করছি, আমি আগে যদি শিক্ষানবিশ অবস্থায় যদি এক চান্সে পাশ করতে পারি, এখন আপনাদের পড়াচ্ছি, এই 2-3টা ব্যাচ পড়ালাম, আরো বিষয়গুলো তো আমার ডেভেলপ হচ্ছে, অনেকগুলো আমার প্রায় মুখস্থ হয়ে যাচ্ছে, ধারাগুলো মুখস্থ হয়ে যাচ্ছে, কোথায় কি আছে চোখ বন্ধ করলেই মনে চলে আসছে। তাহলে তো এখন পাশ করা আমার জন্য আরো সহজ। একটি বাড়ি 1 লক্ষ টাকায় ক্ষয়ের নিকট বিক্রয় করতে চুক্তি করে, পরদিন ঝড়ে বাড়িটি ধ্বংস হয়ে যায়, এক্ষেত্রে নিম্নের কোনটি সঠিক হবে? দেখেন এই বিষয়টা 13 ধারায় স্পষ্ট আছে। খ, কে চুক্তির ক্রয়মূল্য পরিশোধে বাধ্য করা যাবে, এটা হবে উত্তর। যদিও বাড়ি ধ্বংস হয়ে গেছে, ঘূর্ণিঝড়ে ধ্বংস করেছে, বাড়িওয়ালা তো নিজে ধ্বংস করেনি। বাড়িওয়ালা যদি নিচে, এই প্রশ্নটাই যদি এরপরে আমি ঘুরিয়ে দিই,
যে ক একটি বাড়ি, খ 1 লক্ষ টাকায়, এখানে 1 লক্ষ না দিয়ে 1 কোটি দিয়ে দিতে হবে এখন, কারণ জমির দাম বেড়ে গেছে। 1 কোটি টাকায় খ এর নিকট বিক্রয় করতে চুক্তিবদ্ধ হয়। তারপরে লিখবে যে 1 সপ্তাহ পরে, পরে মনে করেন চেঞ্জ করে দিলাম, 1 সপ্তাহ পরে ক বাড়িটির একটি উল্লেখযোগ্য অংশ ভেঙে ফেলে। কে ভাঙলো এবার? ক নিজে ভাঙলো। তাহলে ক নিজে ভাঙলে কি আর সেটা বাস্তবায়ন করা যাবে? হুম, যাবে না। যাবে না। কিন্তু ঘূর্ণিঝড়ে ভাঙছে, ঘূর্ণিঝড়ে ভাঙলে এটাকে ইংলিশে কি বলে? কে বলতে পারবেন? ঘূর্ণিঝড়ে ভাঙলে এটাকে ইংলিশে কি বলে? বলেন শিবলি ভাই। এটাকে দৈব ঘটনা বা অ্যাক্ট অফ গড বলা হয়, হ্যাঁ, দৈব দুর্ঘটনা। ঘটনা বা অ্যাক্ট অফ গড। দৈব ঘটনা, দুর্ঘটনা না। ন্যাচারাল ক্যালামিটির ফলে কোনো কিছু হলে এটাকে বলে অ্যাক্ট অফ গড বা দৈব ঘটনা। দৈব বলতে এখানে অপার্থিব। দৈব শব্দের অর্থ অপার্থিব, অপার্থিব, প্রকৃতিগতভাবে মানে আল্লাহ প্রদত্ত কোনো কিছু, মানে ম্যানমেড না। মানুষের দ্বারা যদি হয় অ্যাক্ট অফ ইন্ডিভিজুয়াল, যদি কয় এই কাজটি করে তাহলে এটার চুক্তি প্রবল, মানে ওই খকে আর বাধ্য করা যাবে না। তখন উত্তর হয়ে যাবে খ, যে খকে চুক্তির ক্রয় মূল্য পরিশোধে বাধ্য করা যাবে না। বাড়ি বিক্রয় করতে চাইলেন, ভালো বাড়ি, 1 সপ্তাহ পর আপনি বাড়িটা ভেঙে ফেলেছেন, আমি ভাঙা বাড়ি নিব না, তাহলে আদালত কি বাধ্য করবে তাকে কিনতে? অবশ্যই না। কমন সেন্সের বিষয়। যেহেতু ঘূর্ণিঝড়ে ভেঙেছে, কয়ের কোনো দোষ নেই, অতএব বাধ্য করা যাবে। কারণ বাড়িটা যদি হস্তান্তর হয়ে যেত তারপরে যদি ভাঙতো, কয়ের তো লস হতো, তখন তো খ ঠিকই মেনে নিত। এখন কয়ের কাছে আছে বলে মেনে নিচ্ছে না, তাহলে কি হবে? হবে না। তার মানে বায়না করার পরে ভেঙে গেলেও নিতে বাধ্য করা যাবে, যদি অ্যাক্ট অফ গড হয়। শিবলি ভাই বলেন, অ্যাক্ট অফ গড এই বিষয়টা কোথায় পড়েছেন আপনি? কোথা থেকে জানেন? এটা ওই যখন আইন পড়েছিলাম, আইন করার সময় বিশেষ করে চুক্তি এনে পড়েছিলাম, যেসব চুক্তি আহ, মানে এদের চুক্তি আইন সংক্রান্ত বিষয় কি 56 ধারায়, যখন হ্যাঁ। কোনো বিশেষ কারণে চুক্তি উত্তর কারণে অসম্ভবতা পড়েছিলাম যে ওখানে তাহলে দা কন্ট্রাক্ট অ্যাক্ট কত সালের আইন বলেন দেখি, পারেন কিনা? 1872 সালে আইন এটা। 72-এর, এটা গুড। চুক্তি এনে তো 9 নম্বরের এটা আর কি। 1872 সালের সাক্ষ্য আইনের যে সাল, সেম সেম সাল। আমি সাক্ষ্য আইনের রেফারেন্স এটা মনে রাখি। ঠিক। তো এটা যদিও আমাদের এখন কম লাগে, কিন্তু পড়তে হয়েছে তো কোর্স। তো এইভাবে জি। দেখেন ওই পড়াটা কাজে লেগে যাচ্ছে আমাদের এসআর অ্যাক্টের মধ্যে। সুনির্দিষ্ট কার্য সম্পাদনের প্রতিকার প্রাপ্তির বিষয়টি, সুনির্দিষ্ট কার্য সম্পাদনের প্রতিকার প্রাপ্তির বিষয়টি, তাহলে সুনির্দিষ্ট কার্য সম্পাদন একচ্ছত্র অধিকার, আদালতের ইচ্ছাধীন ক্ষমতা, সাংবিধানিক অধিকার, দেওয়ানি অধিকার। তাহলে উত্তর হবে খ। 22 ধারাতে স্পষ্ট এ কথা বলা আছে, 12 ধারার মধ্যেও আছে যে আদালত ইচ্ছাধীন ক্ষমতা বলে দিতে পারে। তো প্রশ্নটা কঠিন ছিল না, সহজই ছিল। স্পেসিফিক পারফরমেন্স অফ ইন্ডিপেন্ডেন্ট পার্ট অফ কন্ট্রাক্ট। ইন্ডিপেন্ডেন্ট পার্ট 16 ধারায় আছে, ধারা মনে রাখলেই হবে। এই লাইনটাও আমার ইংলিশে দেওয়া আছে বিয়ার অ্যাক্টে। আজকে এতটুকুই আলোচনা করলাম, একটি একটি করেই করতে হবে বুঝতে পেরেছি। আর মানে বাছাইকৃত কিছু প্রশ্ন আলোচনা করতে হবে, সবগুলো করার দরকার হবে না। আজকে ক্লাস থেকে কেউ যদি প্রশ্ন করতে চান বা কোনো পরামর্শ দিতে চান, এই মুহূর্তে ঈদ মোবারক জানাচ্ছি না, কারণ আরো কিছু আপনাদের নোটিশ দেব, তারপর রুটিন দেব, কত তারিখ পর্যন্ত ছুটি রাখবো এবং কত তারিখে আবার ক্লাস শুরু হবে এগুলো সংক্রান্ত, এবং নেক্সট যে রুটিন মানে পরের ফেজের, সেটা দিয়ে দিব হয়তোবা কালকে। আর এই ভিডিওটা কালকে আপলোড করব সন্ধ্যায়, কারণ এখন আমি ক্লাস শেষ করে আমার কালকের কোর্টের আবার কিছু কাজ করতে হবে, বেল পিটিশন কালকে শেষ করতো। ক্লাস করাকালীন সময়েও অনেকে ফোন দিচ্ছে যে আসামি ধরা পড়েছে, কালকে জামিন করানো যাবে কিনা। তো বলছি সকালে যদি ওকালতনামা সাইন করতে পারি তাহলে বেল ধরবো, না হলে সম্ভব না। একজন বিকেলে ফোন দিয়েছিল, তারটা ম্যানেজ করছি, ওকালতনামা পাঠানো হয়েছে বাসা থেকেই, আমার একজন পরিচিত মুহুরুকে দিয়ে পাঠিয়েছি। তো মানে ঈদের আগে দারুণ প্রেসার থাকে আর কি। তো কারো যদি কোনো প্রশ্ন থাকে আজকে ক্লাস বিষয়ে, বা এই ধরনের ক্লাস আরো চাচ্ছেন কিনা, সলিউশন ক্লাস
এর আগে আমি কখনো এমসিকিউ আলোচনা করিনি, কিন্তু আমার মনে হচ্ছে এমসিকিউ আলোচনা করা উচিত। কেন উচিত? আপনাদের এমসিকিউ প্রশ্নের উত্তর করার জন্য আপনাদেরকে এক্সপার্ট করে দিতে হবে। শুধু তথ্য জানালে হবে না, আপনাকে শুধু শেখালেও হবে না। যেমন এই প্রশ্নটা দেখেন, 10 নম্বর প্রশ্ন। 10 নম্বর প্রশ্ন, এসআর অ্যাক্টের 9 ধারার বিধান মতে নিচের কোনটি অপ্রাসঙ্গিক? অনেকেই কোনটি নয় দেখে কোনটি নয় দিয়ে দিবে, কারণ এরকম অপশন পেলেই ঘ উত্তর করে দেয় অনেকেই। মানে যখন বুঝতে পারে না, ঘ উত্তর করে দেয়, কিন্তু যেটা পারবে না সেটা উত্তর করার তো দরকার নাই। আর আপনি একটা ক্লাস টেস্টে যে ভুলটা করলেন, সেম টাইপের ভুল যেন পরে ক্লাস টেস্টে না হয়। অনেক ভাই বোন আছেন কি করেন, একাধিক উত্তর পূরণ করেন। একাধিক উত্তর পূরণ করলে আপনি মনে করেন যদি দুইটার মধ্যে একটা সঠিক হয়, তবু আপনাকে কি করে দেওয়া হবে? ভুল উত্তর হিসেবে ট্রিট করা হবে। একাধিক উত্তর পূরণ করার কোনো কাজে আসবে না। প্রথম যেটা পূরণ করেছেন সেটাই রাখেন, দ্বিতীয়টা পূরণ করতে যাবেন না। যদিও ভুল হয়ে গেছে হয়ে গেছে, কিন্তু অনেকেই করছেন কি দ্বিতীয়টা পূরণ করছেন। তাহলে দ্বিতীয়টা যদি পূরণ করেন, এটা আপনার ক্ষতি। এই অভ্যাসটা ত্যাগ করেন। হয়তোবা প্রথমটাই সঠিক হয়েছিল, দ্বিতীয়টা পূরণ করার কারণে আপনার সেই নম্বরটাও কাটা গেল। দুইটা বা তিনটা যখন আপনি বৃত্ত পূরণ করবেন, ওইটা ভুল হিসাবে ট্রিট করবো আমি। আর যদি ফাঁকা রাখেন, আপনার লাভও নয় লসও নাই। তবে বেশি ফাঁকা রাখা যাবে না, বেশি ফাঁকা রাখলে আবার পাশ করার মতো নম্বরই আসবে না। ইউসুফ ভাই অনেকক্ষণ পরে ঘুম থেকে চোখ চোখে পানি দিয়ে মনে হয় প্রশ্ন করবেন। এবার ইউসুফ ভাই বলেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ স্যার, আপনি ভালো আছেন? এই তো চলছে ভাই। ভালো না থাকলে এত রাতভর ক্লাস নেওয়া যায়? বলেন। আলহামদুলিল্লাহ স্যার। 22 নাম্বার একটু স্যার আমাকে যদি ক্লিয়ার। 22টা যখন পড়ছিলাম ওই সময় প্রশ্ন করতে হতো, এটা করবেন অবশ্যই। 10 ছেড়ে দিলে কিন্তু আর 10 ফেরত আসবে না সহজে। দেখেন, এখানে বলা হচ্ছে একটি চুক্তি সুনির্দিষ্টভাবে বলবৎ করা যায় যখন, তার মানে এখানে 12 ধারা মতে কোন চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদন করা যায়। কোন চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদন, চুক্তি বলবৎকরণ, চুক্তি প্রবল, ইংলিশে হচ্ছে স্পেসিফিক পারফরমেন্স অফ কন্ট্রাক্ট, 12 ধারার বিষয়। আর এটার উল্টোটা হচ্ছে আছে 21 ধারায়। হ্যাঁ, তো 12 ধারাতে যেটা বলা হচ্ছে, চুক্তিটি কার্য সম্পাদনের পূর্বে চুক্তির বিষয়বস্তু উল্লেখযোগ্য অংশের অস্তিত্ব বিলীন হয়ে গেছে। তার মানে যে চুক্তিটা করব সেটা অস্তিত্ব বিলীন হয়ে গেছে। একটা ঘোড়া কিনতে চাচ্ছিলাম, ঘোড়াটা মারা গেছে, তাহলে আর কি কিনবো? গরু কিনতে চাচ্ছিলাম, কোরবানি দিব, গরুটা মারা গেছে, আর কি কিনবো? অস্তিত্ব বিলীন হয়ে গেছে। বা একটা জমি কিনতে চাচ্ছিলাম, নদী ভাঙ্গনের ফলে জমিটা বিলীন হয়ে গেছে। 1 বিঘা সম্পত্তি কিনতে চাচ্ছিলাম, 2 কাঠা আছে, 18 কাঠায় চলে গেছে, তাহলে ওই জমি কি আর কিনবো? না স্যার। বুঝেননি বিষয়টা? কিনবো না। জি স্যার। তাহলে যেহেতু আমি কিনবো না, তাহলে বাদী যিনি মনে মনে করেন আপনি 1 বিঘা জমি কিনবেন নদীর ধারে, খুব পছন্দ হয়েছে, আর যে জমির মালিক সে বায়না করেছে আপনার সাথে, 2 লক্ষ টাকা দিয়েছে, আর 10 লক্ষ টাকা দিতে হবে, 12 লক্ষ টাকা। আপনি বললেন যে 2 মাস পরে রেজিস্ট্রি করব, তখনই টাকা দেবো। এই 2 মাসের মধ্যে আবার বর্ষাতে নদী ভেঙে 18 কাঠা চলে গেছে, আর 2 কাঠা আছে। এখন ওই বলছে যেহেতু আমি কিছু করিনি, নদীতে ভেঙে চলে গেছে, অ্যাক্ট অফ গড, এটা অ্যাক্ট অফ গড, অতএব আপনাকে নিতে হবে। এই অজুহাত যদি দেয়, তাহলে কিন্তু হবে না। কারণ এর আগে বাড়ি যদি ভাঙে, জমি তো আর হারায় যায় না। বাড়ি ভাঙলেও তো কিছু ধ্বংসাবশেষ থাকে, কিন্তু যদি জমি বিলীন হয়ে যায়, তাহলে তো আপনি কিছুই পেলেন না। জি স্যার। উল্লেখযোগ্য অংশ মানে বেশিরভাগই লার্জ অংশ। তাহলে লার্জ অংশ হলে এই চুক্তির সুনির্দিষ্ট বলবৎ করা যায় না। তার মানে ক উত্তর হলো না। চুক্তিটি জি স্যার। প্রকৃতিগতভাবে প্রত্যাহারযোগ্য। মনে করেন যে এক ব্যক্তি আরেক ব্যক্তির সাথে চুক্তি করেছে। কি চুক্তি? যে ভাই তুমি আমাকে যদি 1 কেজি হিরোইন এনে দিতে পারো, তাহলে তোমাকে আমি কি করব, 1 লক্ষ টাকা নিয়ে আসার জন্য দিব। তোমাকে কিনতেও হবে না, আবার শুধু আনার জন্য 1 লক্ষ টাকা পাবে। তাহলে এটা চুক্তি করলো, লিখিতও হলো। এখন এনে দিল না সে, এটা কি আদালতে আসতে পারবে মামলা করতে এই না চুক্তি স্যার, নিয়ে? অবৈধ। অবৈধ বিষয়ে চুক্তি, মানে প্রকৃতিগতভাবে এটা প্রত্যাহারযোগ্য।
তারপরে ঘ পড়ি ইহার আর্থিক ক্ষতিপূরণ দ্বারা পর্যাপ্ত প্রতিকার হয়। মনে করেন এমন একটা চুক্তি যেটা আর্থিক ক্ষতিপূরণ দিলে প্রতিকার হবে। মনে করেন একজনের কাছে আপনি কি চাইলেন, চাল। একটা মুদিখানা থেকে আপনি নিয়মিত চাল কিনেন। এই মাসে আপনাকে 10 তারিখে কি দেওয়ার কথা ছিল, 1 বস্তা চাল দেওয়ার কথা ছিল। আপনি অ্যাডভান্সও টাকা দিয়েছেন, কিন্তু সে 10 তারিখে দিতে পারেন। আপনি খেপে গেলেন, কি ভাই আমি কি খাবো, আপনাকে টাকা দিলাম, 10 তারিখে আমার বাসায় চাল পৌঁছালেন না, আপনি রেগে যাবেন না? জি স্যার। এখন আপনি করে দিলেন মামলা। মামলা করার পর এখন যে চাল দিবে সে বলছে, ইওর অনার আমার কাছে তো চাল নাই, চাল শেষ, স্টক শেষ, স্টকে না থাকলে আমি কি করে দেবো? এখন তাকে কি বলবে? এই মনে করেন যে আপনি 2000 টাকা দিয়েছেন, এই 2000 টাকার সাথে আরো কিছু টাকা যুক্ত করে ক্ষতিপূরণ আপনাকে দিয়ে দিল, তখন আপনি কি করবেন? সেই দিন অন্য দোকান থেকে চাল কিনে নেবেন, কারণ চাল তো বিশেষ কিছু না, অন্য জায়গা থেকেও পাওয়া যায়। বুঝলেন বিষয়টা? জি স্যার, বুঝছি স্যার। বিষয়গুলো প্রায় তাহলে সময় তার জন্য। তাহলে আর্থিক ক্ষতিপূরণ দ্বারা যদি পর্যাপ্ত ক্ষতিপূরণ পাওয়া হয়, তাহলে বাদীকে কি বলবে? আরে ওই জিনিসটা আপনি রাখেন, আপনি টাকা নেন, টাকা নিয়ে খুশি জি থাকেন। স্যার। তাহলে এখানে উত্তর কি হবে? উত্তর কি হবে? ইহার আর্থিক ক্ষতিপূরণ দ্বারা পর্যাপ্ত ক্ষতিপূরণ হয় না। ঠিক আছে? জি স্যার, থ্যাংক ইউ স্যার। ম- মনে করেন আপনি বিবাহিত কিনা বলেন। স্যার, আচ্ছা, আচ্ছা, এটা প্রশ্ন না করে মনে করেন আপনার আম্মুকে নিয়ে আপনি একটা স্বর্ণকারের কাছে গেছেন, একটা জি হয়তোবা স্যার। সোনার গহনা কিনে দেবেন, ঠিক আছে? জি স্যার। এখন সোনার গহনা কিনে দিবেন, একটা পিস আছে খুব স্পেশাল, দুবাই থেকে ইম্পোর্ট করা, এক পিসে আছে। আপনি ওইটা নেওয়ার জন্য কি করলেন, টাকা দিলেন, আপনার টাকা 10,000 শর্ট পড়ে গেল। 1 লক্ষ টাকা দিয়েছেন, ওটার দাম 1,10,000 টাকা। 1 লক্ষ টাকা আপনি দিয়ে দিলেন বায়না, এবং বললেন আমি আগামীকালকে 10,000 টাকা দিয়ে বাকিটা পরিশোধ করে নিয়ে যাব, ঠিক আছে? আপনার মায়ের খুব পছন্দ যে বাবা আমি ওইটাই নিব। তারপরে পরের দিন ওইটা নিতে গেছেন, এখন বলছে ভাই এটা আমি 1,20,000 টাকায় আরেকজনের কাছে বিক্রয় করে দিছি। তখন আপনার মেজাজ কেমন হবে? মায়ের মন ভেঙে যাবে না? জি স্যার। তখন আপনি কি করবেন? মামলা করে দিবেন ওটা নেওয়ার জন্য। হয়তো ভাবছেন সে মিথ্যা কথা বলছে বা দিতে চাচ্ছে না, মামলা করলেন। এখন সে যে এসে বলছে যে এইটা তো নাই, আমি আরেকজনের কাছে বিক্রয় করে দিছি, তবুও আপনি যদি মামলা করেন আপনাকে ওইটা দিতে বাধ্য, যার কাছে বিক্রয় করছে তার কাছ থেকে এনে হলেও দিতে হবে তাকে, বা সেম আরেকটা পিস ইম্পোর্ট করে এনে দিতে হবে, কারণ সেটা একটা ইউনিক পিস এবং তার সাথে ইমোশন জড়িয়ে আছে আপনার আম্মুর। তার মানে এটা আর্থিক ক্ষতিপূরণ দ্বারা পর্যাপ্ত প্রতিকার হয় না। সে বলছে আমি 1 লাখ টাকা দিছি, প্রয়োজনে আমি আরো 10,000 দিচ্ছি, 1,20,000 দিব, আপনি বলছেন তাও আমাকে ওটাই দিতে হবে, কারণ আমার মা পছন্দ করেছে। আর্থিক ক্ষতিপূরণ আমার দরকার না, আমার টাকা বিষয় না, আমার ওইটাই দরকার, বুঝছি সুনির্দিষ্ট স্যার। প্রতিকার দরকার।